থ হয়ে বসে আছি কাজী অফিসে। আমার সাথে কি হচ্ছে তার এক অংশও বুঝতে পারছি না। আমার পাশে যে বসে আছে তার সাথে নাকি আমার বিয়ে হচ্ছে এখন। কাজী আমাকে কবুল বলতে বলছে। আমি কি বলবো? আমি বিয়ে কেনার মতো বসেই আছি। আমাকে এভাবে চুপ থাকতে দেখে আমার পাশে বসে থাকা ব্যক্তিটি টেবিলে জোরে বাড়ি দিল। আমি কেঁপে উঠি, কবুল বলে দিলাম। তারপর উনিও কবুল বললেন। তারপর সাক্ষী হিসেবে যারা ছিল তারা সবাই আমার পাশে বসে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমি কি ভাবছি, কি থেকে কি হলো। সকালে ঘুম থেকে উঠে আরামে কফি খেতে খেতে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। দেখলাম কতগুলো ছেলে আমার বাসায় সামনে দাঁড়িয়ে আমার রুমের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি আর বারান্দায় না থেকে রুমে এসে পড়েছি। আম্মু স্কুলে গেছে, বাবা অফিসে, বাসায় একা আমি। ছোট ভাই প্রাইভেটে, আমি মেডিকেলের লাস্ট ইয়ারের স্টুডেন্ট। বিকালে ভালো লাগছিল না বলে হাঁটতে বের হয়েছিলাম। গোধূলিবেলা ঢাকা এক অন্যরকম সুন্দর। আমি হাঁটছিলাম, সাথে ছিল আমার বান্ধবী। হঠাৎই আমার নাকে কেউ রুমাল চেপে ধরল, আর আমার কিছুই মনে নাই। চোখ খুলে তাকিয়ে দেখি মাস্ক পরা একটা ছেলে কতগুলো ছেলেকে বকতেছে। আমি গাড়ির মধ্যে ছিলাম। বের হতেই সামনে দেখি বড় বড় করে লেখা কাজী অফিস। আমাকে দেখে মাস্ক পরা ছেলেটা এগিয়ে এসে বলল, জ্ঞান ফিরেছে? গুড। আমি তো ভয় পেয়ে গেছিলাম 30 মিনিট হয়ে গেল, জ্ঞান ফেরে না কেন? চলো। আমি বিয়েক্কেলের মতো দাঁড়িয়েছিলাম। আমার হাত ধরে নিয়ে যেতে নিলে আমার হুঁশ ফেরে। হাত ছাড়িয়ে নিই। কে আপনি? আমাকে এখানে কেন এনেছেন? কই যাব? আমাকে ছাড়ুন, বাসায় যাব। আমি না করছি যে যাবা না? আজব। চলো ভেতরে। আমাকে ঝাড়ি মারল। আমি কি করছি? আমি আবারও হাত ছাড়িয়ে নিতে চাইলে ছেলেটা বলল, যদি না চলো আমার সাথে তো কখনো বাসায় যেতে পারবে না। এখানেই মাটিতে পুঁতে রেখে যাব। ভয় দেখাইল। কাজীর সামনে গিয়ে বসতেই কাজী জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার নাম কি? আমি তো চুপচাপ আছি, কিছু বলবো না। দেখি এই লোক কি করে। আমাকে অবাক করে দিয়ে বলল, মেহজাবিন ওয়াহিদ মেহের। এই লোক আমার নাম জানে কেমনে? এগুলো কি হচ্ছে ভাই? ওনার নামও শুনে নিয়েছি, অর্ঘ মাহমুদ শুদ্ধ। আমাকে কবুল বলতে বলে। একসময় আমি চুপচাপ কিছুই বলিনি। তখন আমার পাশে বসে থাকা ছেলেটা বলে, বলে ফেলো কবুল, না হলে তোমার বাসায় যাওয়া আর হবে না। ওই যে দেখছো আমার পিছনে ছেলেটা, ওর একটা কল করবে তোমার ভাই সোজা উপরে। চুপ করুন। কেন আমাকে বিয়ে করবেন? কে আপনি? চিনি না, জানি না। আমার জীবনে ঝড়ের মতো কই থেকে আসলেন? শুদ্ধ নামের লোকটি হাসলো। আমাকে আবারও কবুল বলতে বলে কাজী। আমি চুপ। তারপর উনি টেবিলে হাত দিয়ে বাড়ি দেন, আর আমি কবুল বলি। পুরো ঘটনা মনে করতেই আমি ঘেমে গেছি, ভয় লাগছে। কে এই শুদ্ধ? আমার জীবনে ঝড়ের মতো কেন এলো? আমার ভাবনার মাঝেই উনি এসে বলে, হাতটা দেখি। আমি হাত দিলাম না দেখে উনি নিজেই আমার হাত নিয়ে অনামিকা আঙুলে রিং পরিয়ে দিলেন। আমার পরনে ছিল সাদা 3 পিস। লোকটি আমার ওড়না মাথায় দিয়ে দিল আর বলল, পারফেক্ট, এবার লাগছে বউ। আজ থেকে তুমি মিসেস সত্য মাহমুদ। আমি রাগী চোখে তাকাই লোকটির দিকে। মাস্ক পরা বলে মুখ দেখাই যাচ্ছে না। চলো বাসায় পৌঁছে দেই তোমায়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিছুতেই এই লোকের কথা বিশ্বাস করব না। যাব না ওনার সাথে আমার বাসায়। ওনার এক বন্ধু এসে বলল ওনার সাথে ছবি তুলতে। একথা শুনে আমি আর 3-4 হাত দূরে গিয়ে দাঁড়ালাম। আমার কি দরকার ভাই ওনার সাথে ছবি তোলার? আমি ছবি তুলব না। কিন্তু আমার ইচ্ছেই পানি ঢেলে দিয়ে লোকটা নিজে এসে আমার পাশে দাঁড়ালো, আর আমার সামনে থাকা ওনার বন্ধুটি ছবি তুলল। তারপর উনি ওই ছেলের থেকে ফোনটা নিলেন, নিয়ে পকেটে রেখে আমাকে বললেন, আমার সাথে যেতে প্রবলেম কই? জামাই আমি তোমার। চুপ করেন। কিসের জামাই? আমি এই বিয়ে মানি না। এটা কেমনে বিয়ে হলো আজব? চিনি না, কিচ্ছু না, এভাবে তুলে এনে বিয়ে করলেন। উনি হাসলেন। আজব হাসির কি আছে? কাজী অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা ডেকে আমাকে উঠতে বললেন, আর বললেন,
যা হওয়ার হয়ে গেছে, তেনামি করো না, মেজাজ খারাপ হবে। ওঠো, না হলে কোলে নিয়ে উঠাবো। আমি উঠে পড়ি। বিশ্বাস নাই, কোলে নিতেও পারে মেন্টাল লোক তো। রিকশায় আমার পাশে যে লোকটা বসে আছে সে নাকি আমার জামাই। এটা কোনো কথা? উনি সাদা শার্ট পরে আছে, ম্যাচিং। হায় রে, এভাবে এক সন্ধ্যায় জীবনটা এলোমেলো হয়ে গেল। আমার ভাবনার মাঝেই রিকশা থেমে গেল। আমার বাসার সামনে কফি শপের কাছে থেমেছে রিকশা। আমি নেমে হন হন করে বাসায় চলে আসি। অসভ্য লোক। পার্কিংয়ে এসে পিছনে ফিরে দেখি লোকটা আসছে নাকি। না, আসছে না। না, আমি লিফটে উঠে পড়ি। আম্মু ড্রয়িং রুমে টিভি দেখছি। ঘড়িতে বাজে 6:54। আমাকে দেখে আম্মু বলল, কে রে, আজ এতক্ষণ হাঁটলি? অন্যদিন তো আজানের আগেই চলে আসিস। কি বলবো আম্মুকে? যদি বিয়ের কথা বলি আম্মু বিশ্বাস করবে না, হেসে উড়িয়ে দেবে। কেউ বিশ্বাস করবে না। এভাবে হুট করে কিভাবে কি হয়। আমি আম্মুকে কিছু না বলে রুমে গেলাম। রুমে যাওয়ার আগে ছোট ভাইয়ের রুমে উকি দিলাম। ম্যাথ করছে ও। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ছি। কি হলো এটা ভাবছি, তখনই মনে পড়ল রিশার কথা। ও না আমার সাথেই হাঁটতে গিয়েছিল। ওকে ফোন দিই। চার্জ থেকে ফোন খুলে ওকে ফোন দিলাম। হ্যালো। রাখ তোর হ্যালো। কি হইল এটা? কোনটা? তুই আমি হাঁটছিলাম, মাঝখান থেকে আমি যে গায়েব হয়ে গেলাম, তুই খোঁজ নিবি না? খোঁজ কি নেব? তুই তো এমন করে অনেক সময় করিস, হুট করে আমাকে রেখেই বাসায় চলে আসিস। আমি আরো এক গ্লাস মেয়েটের সাথে কথা বলছিলাম, পরে দেখি পিছে তুই নাই। ভাবছি বাসায় গেছস, তাই আমিও চলে আসছি। মেজাজ খারাপ হলো রিশার কথায়। ঠাস করে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। মনে হয় স্বপ্ন দেখতেছি। রাত 11টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। মেঘে, আসো খেয়ে নিয়ে ঘুমাও। আসতেছি। ফ্রেশ হয়ে খেতে গেলাম। আব্বুর সাথে দেখা হলো। সকালে আমি ওঠার আগেই আব্বু চলে যায়। আমি আব্বুর সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এলাম। ফেসবুকেতে যাই। ও মা, এ কি, আমার আইডি লগ ইন হয় না কেন? কি হলো? ভালো করে দেখি আমার আইডি নাই। মন চাইতেছিল কান্না করি। আমার প্রিয় আইডিটা। আমি সাথে সাথে নতুন আইডি খুললাম। 20 মিনিটের ভিতরে সেটাও লক হয়ে গেল। ধুর, কপালই খারাপ। আজকের দিনটাই কুফা। ঘুমিয়ে গেলাম আবার। পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। ছোট ভাইকে নিয়ে কোচিংয়ে রেখে আসব। ও এইচএসসি দেবে এবার। আমার কিছু মেকআপ জিনিসপত্র কেনার দরকার ছিল, তাই ওর সাথেই সকালে বের হলাম। আম্মু তো স্কুলে। আমি বাসায় লক করে গেলাম। জিনিসগুলো কিনে কফি শপে এলাম। কফি খেয়ে বাসায় যাব। রিশাকে কল করে ডেকে নিয়েছি। ওকে কালকের কথাগুলোও বলা হবে। অনেকক্ষণ পর ও আসলো। আরও দেরি করে আসতিস? সরি রে, ঘুম ভাঙছে দেরিতে। আমি ফোন দেওয়ার পর তুই আবার ঘুমাইছিলি? হুম, তুই তো মহান বোন। আমি বাঁচি না জ্বালায়, তুই শান্তিতে ঘুমাস। কি হয়েছে? শুনবি? বল। এরপর আমি ওকে সব বলি। ও আমার কথা শুনে হাসে। স্বপ্ন দেখ দিন দুপুরে, এগুলো গল্পটা হয়, বাস্তবে না। আরে বোন, সত্যি। আর কালকে আমার ফেসবুক আইডিও গেছে চাঁদে। তাই তো বলি, তোর অ্যাক্টিভ দেখি না কেন। নিউ আইডি খোল। আমি নিউ আইডি খুললাম মেহের অহিদ নামে। তারপর রিশার সাথে গল্প করে বাসায় গিয়ে রুমে আসতেই একটা নোটিফিকেশান আসে, যা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। আমার অ্যাকাউন্ট হ্যাক। এটা কেমন কথা? কিভাবে সম্ভব? আমার পিছে লাগলো কে? আজব তো। আমার অ্যাকাউন্টে ম্যারিড স্ট্যাটাস আমি জীবনেও দেই নাই। এইটা কি হলো? এই স্ট্যাটাস দেখে ফ্রেন্ডগুলো উড়াধুরা কমেন্ট করতেছে। এক বান্ধব তো লিখছে। এই কমেন্ট দেখে আমার আরও মেজাজ খারাপ হইল। এই জীবনে আমি একবারও প্রেম করিনি, আর এই বান্দর আইসা এইসব বলে। আমি সাথে সাথে স্ট্যাটাস রিমুভ করলাম। শান্তি লাগছে। চেঞ্জ করে এসে টিভি দেখতেছি। এমন সময় একটা কল আসলো। রিসিভ করলাম। ওপাশ থেকে কেউ বলল, বছর সামনে এক্সাম। আমি চিনি না ভাই, এটা কে? আমাকে এমনি হুকুম দেয় কেন? কে আপনি? আমাকে কি বলছেন জানেন? লাস্ট এক্সাম পরশুদিন, ওইটাই যদি ডাব্বা মারছো
তো তোমার কপালে দুঃখ আছে। এটা বলে ফোন কেটে দিল। এটা কি ছিল? কে এটা? 1 মিনিট, এটা ওই লোকটা না তো? আমার নম্বর পেল কিভাবে? আজব তো। আম্মু আসলো, আমি দরজা খুলে দিয়ে রুমে গেলাম। আম্মু আমাকে ডাক দিল। মেহে। বলো আম্মু। বাসায় কিছু গেস্ট আসবে, আমাকে একটু হেল্প করে দে না মা। আচ্ছা, কিন্তু কে আসবে সেটা পরে বলবো, আয় আমাকে হেল্প কর। আমি আম্মুকে হেল্প করতেছি আর কানে ইয়ারফোন লাগিয়ে কথা বলছি ফ্রেন্ডদের সাথে। পাসওয়ার্ড চেঞ্জ করায় এখন আইডি ঠিক আছে। আমি কাজ শেষ করে গোসল করে চুল শুকাচ্ছি। আম্মু, আমি চুল কাটবো। কোমর পর্যন্ত চুল শ্যাম্পু করতে কষ্ট লাগে। তোমরা তো আর আমার বিয়ে দেও না যে জামাই এসে শ্যাম্পু করে দিবে। কি বললি? নাটকের ডায়লগ। আম্মু, তুমি সিরিয়াসলি নিও না। বলে খেয়ে ঘুমিয়ে গেছি আমি। বিকালে আরামে ঘুমাচ্ছি। আম্মু টেনে তুলল। কি হয়েছে মা? রেডি হ, ওরা চলে আসছে। আমার কি? আমি বাসায় নাই বলো। আমার ভাল লাগে না গেস্টদের সামনে যাইতে। মেহের। উঠতেছি, চিল্লাও কেন? উঠে রেডি হয়ে নিলাম। আম্মু নীল রঙের জামদানি শাড়ি প্লাস হালকা গহনা পরাই দিল। আমাকে এমন সাজাচ্ছ কেন? আম্মু, আমি কি মরতে যাচ্ছি? কি বলিস এগুলা? মাথা গেছে? না তো। তুমি এভাবে সাজাচ্ছ কেন? তোকে দেখতে আসছি। আমি বিয়ে করব না। কেন মা? আমি আর তোর বাবা হজ করতে যাবো এবছর। শরীর তো ঠিক নাই, কখন কি হয়ে যায়। তুই কি চাস না হজ করতে যাই আমরা? আম্মুকে আর বলতে দিলাম না। আমি রেডি হয়ে নিয়ে আম্মুর সাথে ড্রয়িং রুমে গেলাম। আম্মুকে বলতে হবে ওই দিনের ঘটনা, কিন্তু এখন বলার সময় না। কি করি? আমি গিয়ে সবাইকে সালাম করলাম। একজন মহিলা এসে আমাকে ওনার পাশে বসালো। বাহ, আমার বউর মতো অনেক মিষ্টি দেখতে। আমি তোমার শাশুড়ি মা, আর তোমার মুখোমুখি সোফায় যে বসে আছে সে তোমার খুব। আমি দেখলাম একটা ছেলে আকাশি পাঞ্জাবি পরে বসে আছে, ফোনে কি যেন করছে। চাপ দাড়ি রয়েছে, বা সুন্দর তো। চুলগুলো কাটা সেই কিউট স্টাইলে। এরে বিয়ে করাই যায়। বেটা শান্তশিষ্ট, কিন্তু আমি তো পারবো না। ধুর। কি ভাবছো? কিছু না আন্টি। আমার কথা শুনে হাসলো আন্টিটা। তারপর আব্বুকে উদ্দেশ্য করে বলল, ভাইজান, আমরা তো কথা বলেই নিচ্ছি। আমার মনে হয় ওদের দুজনকেও কথা বলতে দেওয়া উচিত। হ্যাঁ তাই তো। মেহের মা, যাও তাসরিকে নিয়ে তোমার রুমে যাও, কথা বলে নাও। ব্যাটার নাম পছন্দই হয় নাই আমার। মেহের তাসবি মানায় না। কি করি? এই ব্যাডারের রুমে নিয়ে যাব না। আমার রুম কি সরকারি নাকি? আমি সোজা ছাদে গেলাম। উনি অবাক হয়ে বলল, আপনার রুম কি ছাদে? এই ব্যাটা বেশি কথা বলে। কি করি? হ্যাঁ, পাইছি। চোখ টেরা করে তাকালাম। উনি বড় বড় চোখে আমার দিকে তাকালো। আপনি এমন কেন করছেন? কি করলাম? আমি যেমন তেমনটাই আপনার সামনে এলাম। আপনি টেরা? এমনি তাকাইতেছেন কেন? টেরা দেখা কি মন ভালো না নাকি? কি ভাষায় কথা বলেন এটা? এই তাই তো। এটা তো আমার বান্ধবীর থেকে শিখছি। আপনারে কন যাইব না। শোনেন, আমি আপনারে বিয়ে করতে পারবো না। কেন? কিসের কেন? না করছি এটাই যথেষ্ট না? জি, এখন নিচে গিয়ে বলবেন যে আপনি বিয়ে করবেন না। কিন্তু আপনি বলবেন নাকি আমি ঝাড়ু পিটা করে আপনাকে বলাবো? না, বলবো। এই বলে এক প্রকার দৌড়ে নিচে চলে গেলেন উনি। আমি দিচ্ছি এক লাফ। ইয়াহু, বিয়ে ক্যান্সেল। গালে হাত দিয়ে বসে আছি সোফায়। আম্মু বকেই যাচ্ছে। বদমাইশ পোলা যাওয়ার সময় বলে গেছে আমি ওর সাথে কি করছি। আম্মুর বকার মাঝেই আমি বললাম, আম্মু শোনো, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কি বলার বাকি আছে? আরে শোনো। তারপর আমি ওই দিনের আজব বিয়ের কথা বললাম। ভাবলাম আম্মু ওই ছেলের উপর রাগ করবে বা কিছু বলবে। ও মা, সে বলে, থাপ্পড় দিব মেহের, ফাজলামির লিমিট থাকে। বিয়ে করবা না বলে এইসব বাহানা বানাবা।
আমাকে তোমার পাগল মনে হয়? আম্মু বলে চলে গেল। মানে সত্যের দাম নাই দুনিয়ায়। দেখ ভাল লাগে না। আমি রুমে গিয়ে শুয়ে পড়েছি। পরের দিন সারাদিন পড়লাম, কারণ তারপরের দিন এক্সাম। তারপরের দিন এক্সাম দিয়ে বের হতেই বান্ধবীগুলোর সাথে দেখা। ওই মেয়ের কি খবর? এই তো একসাথে বাড়ি যাই। আমি আর আমার বান্ধবীগুলো একসাথে বাসায় আসলাম। আমি বাসায় আসতেই দেখি বাসা সাজানো চলতেছে। কার বিয়ে লাগলো? ভিতরে যেতেই ফুপির সাথে দেখা। মেহের আম্মু চলে আসছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ সন্ধ্যায় মেহেন্দি অনুষ্ঠান। আচ্ছা, কিন্তু কার? তোমার। কি? কার সাথে বিয়ে দিতেছ? ওই হাবা ব্যাটারে আমি বিয়ে করব না ফুপি। আরে মা আমার, যাও রেডি হও। আজও হাসে কেন? ধুর। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোতে নিলাম। তখনই কতগুলো মেয়ে রুমে আসলো, আমাকে সাজানো শুরু করলো। আমার মা পাগল হয়ে গেছে। আমি ওই হাবা তাসফিরে বিয়ে করব না। কানতে মন চায়। আহা, কান্না করেন কেন? মেকআপ নষ্ট হয়ে যাবে। এই বেটি তো বেশি বেশি করে। আমার চোখ, আমি কান্না করব, ওর কি? মেহেদি অনুষ্ঠান ভালোভাবে শুরু হলো। আমাকে নিয়ে স্টেজে বসানো হলো। কতগুলো মেয়ে এসে আমার চারপাশে বসে পড়লো। মেহেদি পড়ানো শুরু করে দিল। আম্মু, খালামণি, ফুপি, মামা, আব্বু সবাই গল্প করতেছে। আর আমার কাজিনগুলো আমার সাথে মেহেন্দি দিতেছে। আমার হাতে কারোর নাম লেখার দরকার নাই, আমি এটা আগেই বলে দিয়েছি। আর এক হাতে শুধু মেহেন্দি দিব বলে দিয়েছি। মেহেন্দি কেমন দিতেছে সেটা দেখে সামনে তাকাতেই তাসফিকে দেখলাম। এই বান্দরে যে এখানে কি করে আমি শুধু একবার পাই। আমি না করার পরও বিয়েতে রাজি হইল খচ্চর। অনুষ্ঠান শেষ হতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে রুমে আসতেই ফোন বেজে উঠল ওই নম্বর থেকে। কি করব এখন? ধরবো না, থাক, দিয়েই যাচ্ছে কল। কি করি? ফোন অফ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ স্বপ্নের মধ্যে ঠাস করে পড়ে গেলাম। কোমর ধরে উঠে বসতেই সামনে দেখলাম একজন দাঁড়িয়ে আছে। সূর্যের আলো আমার চোখে পড়ল। তার মানে সকাল হয়ে গেছে। আজব, এখনই না ঘুমাইলাম। আমি উঠে চোখ ডলতে ডলতে বললাম, কোন হারামজাদা আমার ঘুমে 13টা বাজালো? আপনি এমন করেন কেন? বেটা মানুষের গলার আওয়াজ শুনে দু চোখ দিয়ে ভালো করে দেখলাম। এটা তাসফি। এই ছেলে আমার রুমে কি করে এত সকালে? এ কি, আপনি এখানে? কি মতলব ভালো না দেখছি। আপনি ভুল বুঝতেছেন, আমি তো আরে থামেন, আপনার মতো ছেলেদের চেনা আছে। বিয়ে পাকা হয়েছে কি হয়নি, রুমে এসে পড়েছে। ছি ছি ছি, কি লজ্জার কথা, কাকে বলবো? আপনি এসব কি বলছেন? ন্যাকামি করবেন না মেয়েদের মতো, এক চড়ে সোজা করে দিব। ওরে বল, আমি এসেছিলাম এই নাক ফুলটা দিতে। আন্টি বলেছিল আপনার হাতে দিতে। আন্টি হয়তো জানে না আপনি এখনো ঘুমাচ্ছেন। তাই তো, আম্মু তো জানে না আমি ঘুমাচ্ছি। কিন্তু জানবে না কেন? এত সকালে আমি থোড়ি না উঠি। কি ভাবছেন আপা? আপা? এই বেডা আমাকে আপা বলে কেন? আমাকে কি বুড়ি দেখা যায় নাকি? আল্লাহ, আমার জামাই কি হবে এখনই বুড়ি হইলে? কি হলো আপা? একদম আফা ডাকবেন না, না হলে কলম দিয়ে আপনার পেট ফুটো করে দিতে 2 মিনিটও লাগবে না। মাপ চাই, আমি আর কোনোদিন আপনার রুমে কেন বাসরে আসবো না। এই থাকলো নোসপিনের বক্স। বলে হন হন করে চলে গেল। আমি কি করলাম? সামনের দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখি 10:35 বাজে, মানে সকাল। যাই ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই ব্যস্ত। ফুপির সহ ফুপতো কাজিনরাও কাজে হাত লাগিয়েছে। কাজের আন্টি ফুল নিয়ে কি যেন করছে। আমি কি সত্যি বিয়ে নামক বন্ধনে বলি হতে যাব? তাও ওই হ্যাবলা লোকের বউ? না, অসম্ভব। এখন মনে পড়েছে হুট করে দৌড়ে আসা লোকটার কথা। ব্যাটা আসার পর থেকেই আমার জীবনে কুফা লাগছে। আমি নাস্তা করে রুমে যেতে নিলেই আম্মু ডাক দিল, মেহে। বলো মা। 2টা বাজলে তোকে রেডি করতে পার্লার থেকে মেয়েগুলো আসবে, নাক ফুটিয়ে দিবে। সব বের করে রেখেছি বিছানার উপর আমি।
তুই দেখে নিস মা একটু। আচ্ছা, আম্মুর হাতে হ্যাঁ মিলানো ছাড়া কোনো উপায় নাই আর। আমায় একটুও বিশ্বাস করে না। বিকাল 4টা, এতক্ষণ ধরে আমাকে বসিয়ে সাজিয়ে চলেছে এই মেয়েগুলো। যদিও বেশি ভারী মেকআপ করিনি, তারপরও শাড়ি পরিয়েছে হলুদ রঙের, ফুলের গহনা আর হালকা সাজ, তাও এতক্ষণ লাগে? অকর্মা সব। মেকআপ আর্টিস্ট মেয়েগুলো বলল, ম্যাম আপনার সাজ কমপ্লিট, দেখে নিন। এই বলে আমার সামনে আয়না ধরলো। মাশাআল্লাহ, আমাকে সেই কিউট লাগছে। আমি কি সুন্দর হয়েছি আগের থেকে। গলার তিলটা মেকআপ দিয়ে ঢাকতে চেয়েছে, বাট পারে নাই। আমার প্রিয় তিল এটা। সাজিয়ে রেখে ওরা চলে গেছে। 5টার দিকে আমরা বের হলাম ভেন্যুর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাকে স্টেজে বসানো হলো। হলুদ অনুষ্ঠান শুরু হওয়ার 1 সেকেন্ড আগে সব লাইট অফ হয়ে গেল। সবাই গুজুর গুজুর করতেছে, আমি চুপ করে বসে আছি। তখনই ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস পড়ল। চমকে গেলাম আমি। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। কেউ ফিসফিস করে বলল, হ্যাপি হলুদ সন্ধ্যা। এ বাকি এই বলে আমার গালে ঠান্ডা হাত ছোঁয়ালো কেউ। তারপরেই সমস্ত লাইট জ্বেলে উঠল। আমি ঘেমে গেছি ভয়ে। কে ছিল? আমার কেন যেন কান্না পাচ্ছে। আমি এই বিয়ে করব না। বিয়ে একবারই হয়, সেটা না ভাঙা পর্যন্ত যে দ্বিতীয় বিয়ে করা যায় না নাকি। আমার ভাবনার মাঝেই অনুষ্ঠান শুরু হলো। আমার বান্ধবীরা বলতেছে নানান কথা। আমি চুপ করে ভাবতেছি। আমি দিশার হাতের চিমটি কাটলাম। ও আমার কানের কাছে এসে বলল, কি হয়েছে? আমি বিয়ে করব না রিশু। তুই পাগল নাকি? রাত পার হলে তোর বিয়ে, আর তুই এটা বলিস? দেখ, আন্টি আঙ্কেলের অনেক ফেস লস হবে যদি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিস তো। তাই মাথা ঠান্ডা রাখ। আমি আর কিছু বললাম না। অনুষ্ঠান শেষ হয়ে বাসায় ফিরতে বেশ রাত হলো। ফ্রেশ হয়ে খেয়ে রুমে এসে বসে আছি। আমার কাজিনরা বলতেছিল আমার জামাই নাকি অনেক সুন্দর, ক্রাশ যাওয়ার মতো। ওই তাসফির মতো হাবাকে দেখে এরা ক্রাশ কি করে খাচ্ছে, আজব তো। আমি পালাবো কিন্তু আর ভাবতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। অনেক ট্রাই করতেছি যাতে কোন ফাঁকে পালিয়ে যেতে পারি, লাভ হচ্ছে না। শেষে হার মেনে চুপ করে বসে থাকলাম। বিকালে পার্লারের মেয়েগুলো এসে আমাকে সাজিয়ে দিল। রেড লেহেঙ্গা পরেছি, সাথে গহনা। চুলগুলো বেনি করে একপাশে এনে রেখেছি, আর সামনে কিছু চুল বের করা। সবাই আমার সাথে পিক তুলতেছে। আমি ভাবছি যে লাস্ট একটা চেষ্টা করবই পালানোর। ওই হাবাকে বিয়ে করার মানেই নাই। সবাই বর এসেছে বলে বর দেখতে গেল, এটাই সুযোগ। আমার রুমের বারান্দায় একটা ওড়না বেঁধে নিচে নামলাম। কষ্ট হয়েছে প্রচুর, কিন্তু হাল ছাড়লে হবে না। নিচে নেমে দিলাম এক দৌড়। কোন আন্টি জানি আবার আমাকে দৌড়াতে দেখে ফেলেছে। সে দিছে এক চিল্লানি, বউ পালালো বলে। ব্যাস, আমার পিছে এখন অনেকে আসতেছে। মনে হইতেছে আমি অলিম্পিকে দৌড় লাগাচ্ছি। দৌড়াতে দৌড়াতে বললাম, আমি ওই হাবাকে কিছুতেই বিয়ে করব না। আমাকে আপা ডাকে, আম্মা ডাকে, ওর সাথে কে সংসার করবে। আমি গেলাম, কাল সকালে ফিরব বলে সামনে আসা একটা বাসে উঠে পড়লাম। বাস কিছুদিন আসার পর নেমে হাঁটতে লাগলাম। ফোন বের করে দেখি 6:38 বাজে। আমি হাঁটতে হাঁটতে স্টেশনে এসে বসলাম। এখন স্টেশনে অনেক লোক থাকার কথা, কিন্তু নেই। হয়তো নামাজে গেছে। কিন্তু তারপরও আমি বসে ফোনে অ্যাঞ্জেলা খেলছি। তখনই আমার সামনে কারোর অবয়ব দেখলাম। মাথা তুলে তাকালাম। এ কি, এটা তো সেই মাস্ক পরা লোকটা, আমার অনলি ওয়ান জামাই। দৌড়া মেহের দৌড়া। অনেকের আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই বাবা আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছে। আমি কি করব? দিলাম এক দৌড়। কিন্তু মাস্ক পরা জামাই যদি বাবাকে সব বলে দেয়, তাহলে বাঁশ খাবো। ঘুরে এসে মাস্ক পরা অচেনা জামাইয়ের হাত ধরে দিলাম দৌড়। লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে। তাতে আমার কি, এখন পালাতে পারলেই হলো। 9টা বাজলেই বাসায় ফিরে যাব। আমি দৌড়াচ্ছি। যার হাত ধরে দৌড়াচ্ছি সে হা করে তাকিয়ে আছে এখনো। আরে আজব তো,
এই লোক আমাকে আপনার দেখা শেষ হলে দৌড় দিন, না হলে গণপিটুনি খেতে হবে। হোয়াট? ইংরেজের বাচ্চা, চুপ। তুমি আমাকে ছাড়ি মারলে? তো কি করব, বাংলা বলেন, আমার ইংলিশ একদম ভাল লাগে না বলে ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি দৌড়। একবার পিছনে ফিরে দেখলাম কেউ আসছে কি না, না আসছে না। তাও দৌড়ানো থামানো যাবে না, না হলে কখন কোথা থেকে কে এসে আমাকে ধরে নিবে কে জানে। দৌড়াতে দৌড়াতে এসে রাস্তার ধারে একটা টঙের চায়ের দোকানে বসলাম। এই লোকটার সব দোষ, এই লোককে নিয়ে দৌড়ানোর জন্যই বেশি খাটুনি হয়েছে। আমি বসে একটু জিরিয়ে নিলাম। এই লোক এখনো আমার দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কি জন্য? আপনি আমার জন্য কুফা। যেদিন থেকে আপনার সাথে দেখা হয়েছে ওই দিন থেকে সব অদ্ভুত জিনিস হচ্ছে। আমি কি বলেছিলাম বিয়ের আসর থেকে পালাতে? আরে বাবা, বোঝেন না কেন? কি বুঝবো? আমি ওই হাদারামকে বিয়ে করব না। আমাকে আপা বলে, আম্মা বলে, মানে ভাবতে পারছেন? আমার কথাই উনি হা করে হেসে উঠলেন। আজব লোক, আবার হাসে কেন? হাসি থামিয়ে উনি আমাকে বললেন, আমি আপনাকে বাসায় দিয়ে আসছি, চলুন। আরে না, আমি এখন যাব না, রাত 9টায় যাব। এখন বাজে 8:23, 9টা পর্যন্ত একা থাকবেন? একা কেন? আপনি কই যাবেন? আপনাকে আমি বাঁচালাম না? আমার কথাই লোকটা বড় বড় চোখ করে বলল। আমাকে বাঁচালে মানে আমি তো কোনো বিপদে পড়িনি। হ্যাঁ, কিন্তু আপনার জন্য আমার বিপদ তো হতো। তুই সত্যিই পাগলি। আপনি আমাকে এভাবে অপমান করবেন না, কপালে বউ জুড়বে না। তো জুটে গেছে। ওনার কথায় মনে পড়ল আরেক দুঃখের কথা। আমার মনে হয় এখন যাওয়াই উচিত। এতক্ষণ বরযাত্রী তো থাকবেই না। আমি ওনাকে বললাম, আমি বাসায় যাব, আসো হেঁটে যাব বাকি। আসো, করে নেই, আমার সমস্যা নাই। না ঠিক আছে, হাঁটছি। হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই ওনার এক ফ্রেন্ডকে দেখলাম। ওই দিন যারা ছিল তাদের মধ্যেই একজন। সেই ফ্রেন্ডটা ওনাকে বাইকের চাবি দিয়ে চলে গেল। উনি বাইকে উঠে আমাকে ইশারা করলো বাইকে ওঠার জন্য। আমিও উঠলাম। উনি সোজা আমার বাসায় চলে এসেছে। মোড়ে আসতেই সব সাজানো লাইটিং দেখছি, কিন্তু আমার চোখে লাগছে আলোগুলো। আমি ওনাকে বললাম, সানগ্লাস আছে? উনি দিলেন, আমি পরে নিলাম। এবার ঠিক আছে। ও কি ফিলিংস! এতক্ষণে খেয়াল করলাম এই লোকটা শেরবানি পরে আছে, একদম সেই লাগছে। যদিও পিছন পাশেই দেখছি এখন। গেটের কাছে ঢুকতেই দেখি সবাই দাঁড়িয়ে আছে। কাজিনগুলো ফুল ছিটিয়ে দিতেছে। ভাই, এরা আমাকে এভাবে ফুল দিয়ে বরণ করতেছে কেন? এরা কি বুঝে গেছে এটা আমার হুট করে বিয়ে হওয়া জামাই? আমার ভাবনার মাঝেই একটা জিনিস খেয়াল করলাম। এতক্ষণে সবাই ভিডিও করতেছিল, মানে সব নর্মাল। এ কি হলো খোদা, তাসফিও ভিডিও করতেছে। এই পোলা তো সেই পাগল। আমার ভাবনার মাঝেই বাইক থেমে গেল। আমি নামলাম। আব্বু আম্মু সহ আরও দুজন দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যেতেই আম্মুর পাশে দাঁড়ানোর মহিলাটি হাসলো, আমাকে বলল, আমার বৌমা ভারী দুষ্টু। তুমি যদি চাইতে এইভাবে তোমার এন্ট্রি হোক, তবে আমরা আগেই ব্যবস্থা করে রাখতাম। তুমি এভাবে রাগ করে তোমার ফ্রেন্ডের বাসায় কেন গেলে মা? আমিও তো তোমার আরেক মা। আন্টিটার কথা শুনে বুঝলাম এটা আমার শাশুড়ি আম্মু, কিন্তু এনাকে আগে দেখি নাই কেন? আর আমি যে পালিয়েছিলাম এটা এনারা জানেন না? আম্মু বা আব্বু আমাকে বকলো না। আজব। আম্মু আমাকে নিয়ে ভিতরে গেল। একটু পর বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ের সময় আমার বারবার ওই হুট করে বিয়ে করা জামাইয়ের কথা মনে পড়ছিল। যাই হোক, বিয়েটা হয়ে গেল। আমি এখন এক হতচ্ছাড়ার বউ, এটা মানতে খুবই কষ্ট লাগছে। একটু পর আমাদের একসাথে বসানো হলো। সবাই পিক তুলতেছে, ভিডিও করতেছে। আমার মেজাজ খারাপ হইতেছে, তবুও চুপ আছি। এবার এলো বিদায়ের পালা। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করলাম। আম্মুও কান্না করছে, চোখ দেখে বোঝা যায়। তাও হাসি মুখে আমাকে গাড়িতে তুলে দিল। আমার পাশে আমার জামাই বসছে। গাড়ি চলছে আপন গতিতে। আমি থাকতাম সিলেট, আর তাসফিরাও থাকতো সিলেট।
তবে এখনও কেন শ্বশুরবাড়ি পৌঁছালাম না? আজও আমার কি, আমি তো কান্না করব। আমি কান্না করতেছি, এর মাঝেই এক পরিচিত গলায় কেউ বলল, আর কান্না কইরো না বউ, নাও চোখ মুছো। আমার দিকে রুমাল এগিয়ে দিয়ে আমি রুমালটা নিয়ে নাক মুছে ওনাকে দিলাম। উনি বললেন, আমি চোখ বুঝতে দিছিলাম। আপনি আমাকে খোঁচা দিলেন? কান্না থামিয়ে বললাম, খোঁচা দেই নাই, কিন্তু না। থামলেন কেন? বলেন বলেন, আপনারই তো দিন। আমার কথা শেষ করতেই সামনের সিট থেকে তাসফির গলা পেলাম। সে বলতেছে, ভাই তোমরা ঝগড়া করো না, আমার ঘুমে ডিস্টার্ব হইতেছে। আমি কই ঝগড়া করলাম? না আম্মা, আপনি করেন নাই, আপনার পাশের ছাগলটা আপনার সাথে ঝগড়া করছে। এই তো এতদিনে ঠিক কথা বলছেন, কিন্তু আমার পাশে কে? সেই তো বউ ডাকলো। আমি বললাম, আপনি সামনে, তো আমার পাশে কে? তোমার জামাই। আমি হাঁ করে আমার পাশে তাকালাম। চোখ দুটো আমি চিনি, এটা আমার হুট করে বিয়ে করা জামাই। কিন্তু ফুলমুখ এখন দেখছি, চোখগুলো মায়াবী, সাথে ওনার মুখও। শ্যামবর্ণের একজন পুরুষ যে এত সুন্দর হয় তা আমার জানা ছিল না। চাঁদের আলোতে ওনাকে আরও সুন্দর লাগছে। চোখের পাশে একটা তিল যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কিছু চুল কপালে এসে রয়েছে, বাতাসে উঠছে সেগুলো। আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তাসফি ভাইয়া বলল। নজর লাগবে সত্তর। আমি লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিলাম। তাসফি ভাইয়া আবারও বললেন, আম্মা, আপনি তো বর আমি ভেবে কত কিছু বললেন, একবার বরের ছবিটা দেখেন। আমার সাথে যা করছিলেন দেখতে যাওয়ার দিন, তার ভয়ে আমি বিয়ে করব না বলে দিয়েছিলাম। আমি থ হয়ে বসে আছি। আমার সাথে ধোকা? যদি এভাবে বিয়ে করবে তো ওই দিন অমন করলো কেন? আমার ভাবনার মাঝেই আমার পাশ থেকে শুদ্ধ বললে, বউকে অন্যের বউ হতে দিব? এত বোকা আমি নই। আপনি আমাকে বললেন না কেন স্টেশনে যে বিয়ে আপনার সাথে? বলতে দিয়েছিলা, তার আগে হাত ধরে তোর। ওনার কথায় তাসফি ভাইয়া সামনের সিট থেকে ঘাড় ঘুরিয়ে হাসতে হাসতে বললেন, কি বিয়ে হলো তোমাদের, একদম মুভি স্টাইল। আমি চুপ করে আছি। কিন্তু এই লোক কেন আমাদের সাথে? সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম তাসফি ভাইয়াকে, আপনি আমাকে আগে বললেন না কেন বর আপনি না? আমার কথায় তাসফি ভাইয়া একটা ছেড়ে দেবা কেঁদে বাঁচির লুক দিল। আজব এমন করে কেন? আমাদের এমন কাণ্ড দেখে আমার পাশে বসা জামাই পাত্তাই দিতেছে না। এটা কি? ফোনে কি করে? পাশে জলজ্যান্ত একটা বউ রেখে ফোনে কি ভাই তোর? আমি তোমার ভাই না মেহের? হঠাৎই ফোনের দিকে তাকিয়ে এই কথা বলে দিল শুদ্ধ। আজব, আমি কখন ভাই বলছি? আর আমি তো মনে মনে বলছি। আমি কিছু বলার জন্য মুখ খুলতেই উনি আবার বলল, তোমার বাজে স্বভাব, সব কথাই ভাই বলা। এখন কি জামাইকেও ভাই বলবা? আর যাই বলে ভাই বইল না। অসহায় মুখে এই কথা বলে আবারও ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে কি খোঁচা দিল? কি জানি, আমার মাথা ব্যথা করছে কান্নার জন্য। আম্মু বাবার কথা মনে করতে করতে কখন জানি ঘুমিয়ে গেছি। বেশ অনেক রাতে ঘুম ভাঙল। অনেকের হইচই শুনলাম। চোখ খুলে দেখি আমি শুদ্ধর কাঁধে মাথা দিয়ে আছি, আর উনি এক হাত দিয়ে আমাকে আগলে রেখে ফোন দেখছে। আমি উঠতেই আমার উপর থেকে হাত সরিয়ে নিল। আমি কিছু বলিনি। লজ্জা করছিল, কিন্তু কথা হলে আমার ঘুমের মধ্যে লোল পড়ে। এখন পড়ে নাই তো। আমি ভালো করে ওনার বুকে ঠিক বাপাসটা দেখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি গাড়ি থেকে নেমে গেছে, আমাকে নামানো হলো। শাশুড়ি আম্মুকে আমি চিনি। উনি এসেছে, আমাকে ভিতরে নিয়ে যাচ্ছে। আমার পাশে উনি আছে। আমার মন খারাপ। একে ঘুম হয় নাই, দুয়ে এত ভারী মেকআপ প্লাস গহনা। মন খারাপ করে হেঁটে ভিতরে যাচ্ছি। মনে হয় কোনো রাজপ্রাসাদে যাচ্ছি। লম্বা এক রাস্তা, তার সামনে বড় এক প্রাসাদ। এমন লাগছে আমি একটু পিছিয়েই পড়েছি। শাশুড়ি আম্মু আগে গেছে, আমার পাশে উনি আছেন। উনি আমাকে ডাক দিল,
মেহের ফোনটা দাও তোমার। আমি ফ্যাল করে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আবারও বললেন। তোমার ফোনটা দাও মেহের। আমি দিলাম। উনি বললেন লক খুলে দিতে। আমি তাই করলাম। উনি কি যেন করলো, তারপর আমাকে ফোন দিয়ে বলল, ওয়াইফাই কানেক্ট করে দিছি, যে পিকগুলো তুলছ ওগুলো স্টোরি দিয়ে দাও, তোমার অনেক ফ্রেন্ডরা অনলাইনে আছে। বলে শেরবানির পকেটে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে মুচকি হেসে হেঁটে যাচ্ছেন। আমি এমন কি কারোর সাথে হয়? হায় হায়, আমার ভাগ্য এত ভালো। আমি ফেসবুকেতে যাওয়ার সাথে সাথে শাশুড়ি আম্মু এসে আমাকে ভিতর নিয়ে গেল। একটা রুমে এনে আমাকে বলল, এটা তোমার রুম মা, আজ থেকে আমি চাই আমার ঘর আলো করে থাকো তুমি। এতদিনের স্বপ্ন আমার ছেলের পূরণ হয়েছে। আমি চাই তোমরা সারা জীবন একসাথে থাকো। আমি একটা হাসি দিলাম। কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বললাম না, ক্লান্ত লাগছে। শাশুড়ি আম্মু আমাকে আবারও বললেন, আম্মু শোনো, আজ অনেক রাত হয়ে গিয়েছে, কোনো রিচুয়ালস এখন পালন করতে হবে না। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার খাবার আনছি। বলে উনি চলে গেলেন। আমি বেডের উপর বসলাম। রুমটা দেখতেছি, সাদা রং পুরো রুম জুড়ে। বেডের কালারও সাদা, কিন্তু রুমের লাইটগুলোর জন্য সব নীল লাগছে। ডোরিমন পিনাকি কার্টুনের পিক পুরো রুম এবং বেডশিটেও। নানা রকম টয় আছে। আমি অবাক হলাম। এমন রুম আমার স্বপ্ন ছিল, কিন্তু কেউ তো সেটা জানে না। তবে আমি আর বেশি না ভেবে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি আগে থেকেই ড্রেস রাখা, রেড লেডিস শার্ট আর স্কার্ট। আমি ভাবলাম হয়তো অন্য কারোর, কিন্তু না, একদম না, নতুন আর আমার সাইজের। আমি ওগুলো পরে বের হতেই দেখলাম আমার ফোন বাজছে। আম্মু ফোন দিছে। আমি জানি আম্মু এখনও ঘুমায় নাই আজকে। আমি ফোন ধরলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছে গেছো? শুদ্ধ ফোন করে বলল, তাই ভাবলাম তোমার সাথে কথা বলি। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রাখতেই শাশুড়ি আম্মু এলো। খাবারের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। অনেক সুন্দর লাগছে আম্মু তোমাকে। কারো নজর না লাগুক আমার বাচ্চাটার প্রতি। আমি প্রতি উত্তরে হাসলাম। শাশুড়ি আম্মু আমাকে খাইয়ে দিল, তারপর চলে গেল। আমি আড়ামোড়া ভেঙে শুতে যাব ভাবছি, তখনই রুমে এলো শুদ্ধ। আমি একদম স্ট্যাচু হয়ে গেছি এই লোককে দেখে। ব্ল্যাক ট্রাউজার আর অ্যাশ কালারের গেঞ্জিতে বেশ সুন্দর লাগছে। উনি এসে আমার দিকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, এটা খাও, ভালো লাগবে। আমি খেলাম। খাওয়ার সাথে সাথে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। কি বলেছিলাম না, কিন্তু কিভাবে হলো? ম্যাজিক। হ্যাঁ, হ্যাঁ, বলেই আমার নাক টেনে বেডে গিয়ে বসলেন। আমি অবাকের পর অবাক হচ্ছি। আমার কেন মনে হচ্ছে আমি আগেও এসেছি এখানে, বা এই জায়গায় আমার চেনা। কিভাবে সম্ভব? আমার ভাবনার মাঝেই উনি বললেন, একটা জিনিস দেখবে? কি? ওয়েট। বলে উনি রুমের সব লাইট অফ করে দিলেন। আর একটা সুইচ অন করতেই ছাদের একপাশের দেয়াল সরে গেল। তারা ভরা আকাশ দৃশ্যমান হলো। আমি জমে গেছি এটা দেখে। উনি পকেটে হাত দিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। কারো স্বপ্ন ছিল নিজের রুমে বসেই বাইরের আকাশ দেখতে। আমি অবাক হলাম, এটা এই লোক জানে কি করে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই উনি বললেন, বস, কোনো কথা না, এই সময়টা উপভোগ করো। দেখো, আজ আকাশে চাঁদ তারার মেলা বসেছে। আমি ওনার কথায় আর কিছু বললাম না। সত্যি আজকে অনেক সুন্দর লাগছে আকাশটাকে। আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি এক মনে আকাশ দেখছেন। জানি না কেন আমার না বলা প্রতিটা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব কিছুই জানি না। আমাকে ভাবতে দেখে
উনি হেসে বললেন, যা আবার ভাবো, কিন্তু একটা কথা মনে রেখো, সব প্রশ্নের একটাই উত্তর, আমি। মানে? খুঁজে বের করো। আমি কিছুই বুঝতে পারছি না, মাথা ফাঁকা লাগছে। লাগবে না, সন্ধ্যার সময় আজানের ঠিক আগে বাসা থেকে বের হবে না। যাই হয়ে যাক, এটা মাথায় রেখো। বলে উনি রুম থেকে চলে গেলেন। অদ্ভুত তো, এমন করে বলার কি ছিল? গেলেই বা কি আজব। আমার ভাবনার মাঝেই শাশুড়ি আম্মু চলে এলো। শাশুড়ি আম্মু, তুমি কখন এলে? শাশুড়ি আম্মু কি? হ্যাঁ, আম্মু বা মা বলবি শুধু। কিন্তু আমার এইটাই বলতেই ভাল লাগে। আচ্ছা, যা মন চায় বলিস। এখন আয়, শুয়ে পড়। আমি গিয়ে শুয়ে পড়লাম। উনি যাওয়ার আগে দেয়াল ঠিক করে দিয়ে গেছে। আমার কেন জানি কিছু মনে হচ্ছে, আবার ভুলে যাচ্ছি। এমন কেন? আমি আর ভাবলাম না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে খুব ভয়ঙ্কর এক আওয়াজে ঘুম ভাঙল। কলিজার পানি শুকিয়ে গেছে একেবারে। কিসের আওয়াজ ছিল? আমি কি দেখব? যেই ভাবা সেই কাজ। আস্তে করে উঠে ওড়না গলায় পেঁচিয়ে রুমের দরজা খুলে বের হলাম। পুরো বাড়ি অন্ধকার, তবে কিছু জায়গায় নীল আলো জ্বলছে। আমি এগিয়ে যেতেই আমার মনে হলো কোনো এক ঠান্ডা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। পিছনে ঘুরতেই দেখি একটা অবয়ব, একদম কালো, তবে চোখ জোড়া সবুজ। আমার ঘাম পড়তে লাগলো। গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। কি করব? অবয়বটা আমার দিকে আসছে। আমি দৌড় দিলাম, কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ছি। এমন কেন হচ্ছে? অবয়বটা আমার দিকে আসতেই দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। হাতে থাকা রিং থেকে এক আলো চারিদিকে ছড়িয়ে পড়ল, আর অবয়বটা চলে গেল। তখনই সেখানে শুদ্ধ এসে উপস্থিত হলো। মেহের, তুমি দেখো, কিছু নাই। তুমি স্বপ্ন দেখছিলে, রামু কই? আমি জানি না, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভাঙলো, আর সবটা বললাম ওনাকে। উনি কিছু ভাবলেন, তারপর আমাকে বললেন। হাত দেখি। উনি আমার হাত দেখলেন আর বললেন, ফোনে কোনো রিং নেই তোমার হাতে। আমার দেওয়া রিংটা ছাড়া। আমার দেওয়া রিংটা নর্মাল রিং। তুমি বাজে স্বপ্ন দেখেছ। আচ্ছা, কাল আম্মুকে জিজ্ঞেস করব সকালে কই গিয়েছিল। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। উনি বললেন, তুমি ঘুমাও, আমি বসে আছি তোমার পাশে। কিন্তু কোনো কিন্তু না, ঘুমাও তুমি মেহের, তোমার ঘুম প্রয়োজন। আমি শুয়ে পড়লাম। উনি কম্বল টেনে দিয়ে আমার পাশে বসলেন। লাইটগুলো অফ করলেন না, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নাই। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি শাশুড়ি আম্মু আমার মাথার কাছে বসে আছে। আম্মু, উঠে গেছো মা? সরি মাটা, কাল রাতে তোমার শাশুড়মশাইয়ের বুকে ব্যথা বেড়ে গিয়েছিল। রূপা এসে ডাকতেই আমি চলে গিয়েছি। তুমি যে ভয় পাবে আমি বুঝিনি। না আম্মু, ঠিক আছে। আমি সব শুনছি সূত্র থেকে। আমি কিছু বললাম না। সত্যি কাল অনেক ভয়ঙ্কর একটা রাত গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু জামাই কই? দেখছি না কেন। ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের সামনে আসতেই রূপা বলল, ভাবি, ভাইয়া হসপিটালে গেছে। কেন, কি হয়েছে? আম্মু ডক্টর দেখানোর ডেট আছে, তাই রিপোর্ট দিয়ে কথা বলতে গেছে। ও, এসো, বসো, একসাথে ব্রেকফাস্ট করি। আরে ভাবি, চমকে পিছনে তাকালাম। একটা ছেলে টি শার্ট আর হাফ প্যান্ট পরা আমাকে তাকিয়ে থাকতে দেখে রূপা বলল, ভাবি, এটা আমার মামাতো ভাই, আমাদের সাথেই থাকে। মামা মামি ডিভোর্স হয়ে গেছে, মামা নতুন সংসার শুরু করেছে, তাই আম্মু ভাইয়াকে আমাদের এখানে এনে রেখেছে। ও। এর মধ্যেই ছেলেটা আমার সামনে এসে বলল, ভাবি আমি শান্ত। কালকে তোমরা অনেক রাতে এসেছো, দেখা হয়নি। আর বিয়েতে আমি যাইনি। যাও নাই কেন? না ভাবি, একটা প্রোগ্রাম ছিল। ও আচ্ছা। জিজ্ঞেস করবে না কিসের প্রোগ্রাম ছিল? হুম। গানের। আমি গান গাই, তবে তেমন ফেমাস না।
ইচ্ছা আছে একদিন নিজের গান রিলিজ করব। অবশ্যই করবে, তবে সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই। তুমি আমাকে সাপোর্ট করবে ভাবি? কেন নয়, তুমি আমার ছোট ভাইয়ের বয়সী। আর যদি আমার ভাইয়ের এই স্বপ্ন হতো, আমি অবশ্যই ওকে সাপোর্ট করতাম। আমার কথায় শান্ত খুশি হলো। তুমি বাদে সবাই আমাকে পড়াশোনা করতে বলে, গানের কথায় কেউ আমাকে পাত্তাই দেয় না। আমি হাসলাম ওর কথা শুনে। তুমি হাসো ভাবি? আমি বুঝি না এত পড়ে কি করব। সেই তো চাকরির জন্য অন্যর পিছে ঘুরতে হবে। তুমিও না? আচ্ছা, তুমি চাকরি করিও না, গানই করো। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে গান করা কি ঠিক? না, আমি পড়াশোনাও তো করি। হুম। আচ্ছা ভাবি, আমি আসি, সন্ধ্যায় দেখা হবে, ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা। শান্ত চলে গেল। রূপা আমাকে বলল, ভাবি তোমার তো এক্সাম শেষ, প্র্যাকটিস কবে থেকে? খোঁজ নিতে হবে। আমি ভাবছি প্র্যাকটিস করব না, বিয়েই তো হয়ে গেছে, এখন এত কষ্ট করব কেন? জামাই আছে না? বলেই একটা ভিলেন মার্কা হাসি দিলাম। কিন্তু তখনই শুনতে পেলাম, রূপা তোর ভাবিকে বল তার বরের এত টাকার অভাব পড়েনি যে বউকে পড়াতে পারবে না। আর শুধু কিছু করার জন্য নয়, নিজে প্রতিষ্ঠিত হওয়ার যে আনন্দ সেটা কেমন তাও জানা তোর ভাবির দরকার। তাই এমন ফালতু চিন্তা বাদ দিতে বল। সামনের মাস থেকে প্র্যাকটিস শুরু। আরে ভাই, আমি বিয়ে করছি পড়াশোনা করতে নয়। কি? বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন উনি। আমি এক দৌড়ে রুমে গেলাম। শুনতে পেলাম নিচের শাশুড়ি আম্মু ওনাকে বলছে, কেন ওর পেছনে লাগছিস তুই? তোর এখন আর বাচ্চা নেই। ও আমার কাছে ছোট মেহেরই আছে। শাশুড়ি আম্মু আর কিছু বলল না। কিন্তু ছোট আমাকে এই লোক কই দেখলো? আজব ভাবনার মাঝেই দেখি রিসা কল করেছে। রিসিভ করতেই বলল, দোস্ত, দুলাভাইয়ের প্রোফাইল তো সেই। তুই কই দেখলি? আমি এখনো দেখিনি। তোরাতে ট্যাগ করে পিক দিছে, তুই দেখোস নাই? আর বইন, তুই বিয়ের পর সুন্দর হয়েছিস আরো। তোর কি মাথা গেছে? আমাকে ট্যাগ দিবে কেমনে? আমার ফ্রেন্ড লিস্ট আছে নাকি? তা তো জানি না। চুপ কর তুই। তারপর আরও কিছু কথা বলে ফেসবুকেতে গিয়ে দেখি আইডি লগ আউট। থ হয়ে বসে আছি। আমার আইডির কুফা লাগছে কেন? এভাবে বসে থেকো না, লোকে ভাববে ঝগড়া হয়েছে। রুমে ঢুকতে ঢুকতে বলল শুদ্ধ, ব্ল্যাক জিন্স সাদা শার্ট পরেছেন। বাহ, মাশাল্লাহ, অনেক ভালো লাগতেছে তো। কিন্তু এমন খরচ কেন? তোমার এফবি চালানো অফ। আর মানে আপনি এই কাজ করেছেন? কিন্তু কখন? যখন তুমি ঘুমিয়েছিলে। আপনি আমার ফোন নিয়ে এসব কেন করেছেন? রাহুলের সাথে বেশি কথা হয়, এই জন্য তোমার আইডি আমার কাছে থাকবে। এই বলে গট করে রেগে চলে গেলেন। এই রাহুল পোলাটা আমাকে লাইক করে, ওরে দিয়ে অনেক অ্যাসাইনমেন্ট করে নেওয়া যায়, একটু তেল মারলেই কাজ হয়, তাই একটু তেল দিতেছিলাম। আর এই লোক, ধুর ভাল লাগে না। আমি রুমে বসেছিলাম, তখনই রূপা এলো। ভাবে চলো ঘুরে আসি, কাল তো তোমাদের বউ ভাত, কিছু কেনাকাটা করে নিই চলো। আচ্ছা চলো। আমি আর রূপা বের হলাম। নীল রঙের একটা থ্রি পিস পরে নিলাম। চুলগুলো ছেড়ে রেখেছি, তাই আমার নাকে মুখে এসে জ্বালাচ্ছে। রূপা রেডি হয়ে আসতেই শাশুড়ি আম্মুকে বলে দুজন বের হলাম। শপিং মলে যেতেই দেখলাম একটা লেহেঙ্গা হোয়াইট কালারের। আমি সেটা দেখছি। রূপা দেখি হঠাৎ কেমন অস্থির হয়ে ফিল করছে, মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে। আমি ওর দিকে পানির বোতল এগিয়ে দিলাম। আসার আগে পানি নিয়েছিলাম, ও পানি খেলো না, টাচই করলো না। আমাকে বলল, ভাবি তুমি এখানে থাকো, আসতেছি। কই যাও? আমি তোমার সাথে যাচ্ছি, চলো। আমি ওর দিকে এগোতে নিলেই ও হাত দিয়ে বাধা দেয়। ওয়াশরুমে যাবে বলে চলে যায়। এভাবে গেল কেন? ওর কি শ্বাসকষ্ট আছে? তাহলে ওর মেডিসিন দরকার তো। কিছু বুঝতে পারলাম না। আমি ওখানে দাঁড়িয়ে থাকতেই এক বিকট চিৎকার শুনতে পেলাম। মলের সবাই ভয় পেয়ে গেছে চিৎকার শুনে। সবাই ভাবছে কিসের আওয়াজ।
আমার তখনই মনে পড়ল রূপা না ওয়াশরুমে, ওর কিছু হয় নাই তো। আমি দৌড়াতে লাগলাম ওয়াশরুমের দিকে, কিন্তু এ কি, দরজা লক। আমি ধাক্কা দিলাম বেশ কয়েকবার, কিন্তু খুলল না। হঠাৎই লাইট অফ হয়ে গেল। পাখির মতো কিছু ডানা ঝাপটানোর আওয়াজ হলো। আমার সিটরা দিয়ে শীতল স্রোত বয়ে চলেছে ভয়ে। একটু আগেও মনে মানুষের কোলাহল ছিল, এখন হঠাৎ কী হলো? আমি শুদ্ধকে কল করার জন্য ফোন হাতে নিয়ে শুদ্ধর নাম্বারে ডায়াল করলাম। সাথে সাথে লাইট জ্বেলে উঠল আর ওয়াশরুমের দরজাও খুলে গেল। আমি কল কেটে ভিতরে গেলাম, দেখি রূপা মুখ ধুচ্ছে। আমাকে দেখে বলল, ভাবি এসেছো, ভালো করেছো। লাইট চলে গিয়েছিল, ফোনও আনিনি। কি এক প্রবলেমে পড়েছিল? কিন্তু তোমার না শ্বাসকষ্ট হচ্ছিল, এখন ঠিক আছো? হ্যাঁ ভাবি। আচ্ছা ভাবি, চলো যাই। কিন্তু এখানে কি কোনো পাখি ছিল? কি যে বলো ভাবি, এখানে পাখি কই থেকে আসবে? তুমিও না, চলো তো। বলে রূপা হাসলো। আমি আর কিছু বললাম না, ওর পিছে পিছে গেলাম। শপিং মলের বাইরে আসতেই রূপাকে বললাম, ট্যাক্সি করে যাব না, চলো রিক্সা নিই। আচ্ছা ভাবি। রিক্সা পেয়ে উঠে পড়লাম, কিন্তু রূপা দেখি ওড়না দিয়ে শরীর ভালো করে ঢেকে নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? অ্যালার্জি ভাবি, সূর্যের আলোতে। হ্যাঁ, ও হাসলো। আমি কিছু বলি নাই। কেমন জানি লাগছে আমার, আজব ফিল হচ্ছে। একটু দূরে যেতেই জ্যামে আটকাইলাম। ধুর, ভাল লাগে না, এখন এখানে কতক্ষণ আটকে থাকবো। ভাবনার মাঝেই পাশে দেখি একটা বাইক, আর সম্ভবত বাইকে জামাই, মানে শুদ্ধ। আমি রূপাকে ডাক দিলাম, রূপা দেখো তো, ওটা তোমার ভাই না? হ্যাঁ, এটা তো ভাইয়াই। দাঁড়াও, একটা ডাক দিই, একদম আমাদের পাশেই আছে। আচ্ছা। আমি ডাক দিলাম, হাই। উনি পাশ ফিরে দেখলো, দেখে আবারও সামনের দিকে তাকালো। মানে কি, পাত্তা দিল না কেন? আবারও হাই বললাম, এবার তো তাকালোই না, এমন কেন? তখনই জ্যাম ছেড়ে দিল, সব গাড়িগুলো নিজ গন্তব্যে ছুটে চলেছে। আমার মাথায় শয়তানি আইডিয়া আসলো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম ওই বাইকটা ফলো করতে। বাইক আর রিক্সা পাশাপাশি আসতেই আমি জোরে বললাম, আরে ভাই, ভালো আছেন? আমার কথায় অবাক হয়ে তাকালো উনি, গাড়ির স্পিড বাড়াই দিল। আমি আবার বললাম, আরে লজ্জা পাইতেছেন কেন? আপনার উপর আমি ক্রাশ খাইছি, এই নেন চকলেট, বলে একটা কিটক্যাট দিলাম বাড়িয়ে। উনি থ হয়ে তাকিয়ে আবারও যেতে নিল, কিন্তু আমি তো যেতে দিব না। আবারও বললাম, আমি ভালোবেসে ফেলেছি ভাইয়া আপনাকে, আপনি কি এক্সপেক্ট করবেন না? মাথা নাড়িয়ে না করলো। ও মা, এ কি? আমি আবারও বললাম, ও মা, ভাইয়া কেন? আমার তো জামাই নাই, বিএফও নাই, আপনাকে ভাল লাগছে আর আপনি এমন করেন কেন? এইবার স্পিড আরও বাড়াই চলে গেল। এদিকে রূপা হাসতে হাসতে আমার উপর পড়তেছে। এবার আমিও হেসে দিলাম। ওনার রিয়াকশান সেই ছিল, একদম সেই। বাসায় এসে শাশুড়ি আম্মুকে একথা বললাম, শাশুড়ি আম্মুও হাসলো। এদিকে রুমে যেতেই দেখি দরজা অর্ধেক খোলা, মানে জামাই আসছে। হাই হাই, আমি কই যাব? সাইয়াকে ভাইয়া ডেকে এমনিতেই একটা বাস খেয়ে বসে আছি। আমি উকি দিলাম, না দেখা যাচ্ছে না, মানে ওয়াশরুমে আছে। আমি এই সুযোগে ড্রেসগুলো নিয়ে চলে যাই। যেই ভাবা সেই কাজ। আমি ড্রেসগুলো নিয়ে যাওয়ার সময়ই দরজা লক হয়ে গেল, যেন ম্যাজিক। আমি পিছে ঘুরলাম না, তখনই শুনলাম, পেছনে ঘুরেন ম্যাডাম। চোখ বন্ধ করে ঘুরলাম। এই লোক আমাকে আজকে মনে হয় খেয়েই ফেলবে। হাজবেন্ডকে ভাইয়া বলো, সাহস তো কম না। আমি চুপ। মেহের, তোমার কি হয়েছে? এমন আজব কেন বিহেভ করছো? আমি আবারও চুপ। মেহের, কেঁপে উঠি আমি ওনার ধমকে, ফুপিয়ে কান্না করে দিই। উনি আমার কাছে দৌড়ে আসে। এই মেহের, কাঁদছো কেন? আচ্ছা, আই এম সরি। দেখো, তুমি এভাবে ভাইয়া ডাকতে পারো না, কেউ দেখলে কি ভাবতো? আপনি পাত্তা দেন নাই, তাই আমি ডাকছি।
আমার কথায় উনি হাসলেন। হাসির কি আছে? এখন সে আগের পাগলি আছো। মানে আপনি আমাকে আগে কই দেখছেন? হসপিটালে। কবে? সব প্রশ্নের উত্তর একদিনে দিতে নেই। বলে উনি সোফা থেকে উঠে আকাশি রঙের শার্ট নিয়ে পড়তে পড়তে রুম থেকে চলে গেলেন। আজও পাবলিক। পরের দিন আজ রিসেপশন। পার্লারের আপুরা এসে সাজিয়ে দিতেছে, বাট আমার এখন ঘুম পাচ্ছে। সকাল 8টায় উঠেছি। বিরক্ত হয়ে বললাম কচু। কচু খাবে ভাবি? আমি বিরক্ত হয়ে কচু বলে ফেলেছি। হায় হায়, এখন এই মহিলাগুলো শাশুড়ি আম্মুকে বললে তো কচু খাওয়াবে সত্যি। কি করি ভাবনার মাঝেই শাশুড়ি আম্মু এলো। ওরে আমার মাটা, কি মিষ্টি লাগছে। রে কপালে চুমো দিল। তখনই পার্লারের আপু দুজনের একজন বলল, কচু খাবেন উনি? শাশুড়ি আম্মু যে অবাক হয়েছে সেটা মুখ দেখেই বোঝা যায়। আমি মাথা নাড়িয়ে না করলাম, কিন্তু আমার শাশুড়ি আম্মু তো আমার শাশুড়ি আম্মুই। আমার কথা কি আর শোনে? সে বলল, আরে আম্মু, লজ্জা পাও কেন? আমি কচু আনছি, দাঁড়াও। বলে চলে গেল। এখন কাঁদতে মন চাইতেছে। পার্লারের আপু দুজন হাসতেছে। আমি ঝাড়ি দিয়ে বললাম, আপনারা এটা বললেন কেন? আর কি জানতাম আন্টি সত্যি আনতে যাবে? আমার শাশুড়ি আম্মুকে আমার কথা বলে যে কোনো কিছু করা না যায়, আর এটা তো নর্মাল কচু। হাই রে, ওরা দুজন একসাথে বলল, আমার রাগ লাগছে। কিছুক্ষণ পর সাজিয়ে চলে গেল। তখনই শাশুড়ি আম্মু এলো। মাটা, এটা দেখো, কি? কচুর পকোড়া। হলো আপুটা? আমি খাবো না। লজ্জা পাও কেন আম্মু? আমি তোমার শাশুড়ি আম্মু, পায়ের মতোই তো। হায়রে, শাশুড়ি আম্মু ভাবছে আমি লজ্জা পাচ্ছি। শাশুড়ি আম্মু আমার দিকে এগোতেই আমি দিলাম এক দৌড়। ধাক্কা খেলাম কারোর সাথে। দেখি শ্বশুর বাবা। বাবা দেখো না, আম্মু আমাকে কচু খাওয়ায়। আমার কথায় বাবা হা করে আম্মুর দিকে তাকিয়ে হেসে দিল। তারপর বলল, তোমার মাথা আবারও গেছে। কি করো এগুলা? এই তো খেতে চাইলো। আমি তখন বাবার কানে কানে আসল কাহিনী বললাম। বাবা আবারও হাসলো। ও দুষ্টামি করেছে। তুমি যাও, দেখো গেস্টরা এসে গেছে। আম্মু মাথা নাড়িয়ে চলে গেল। আমি গিয়ে পানি খেলাম। বাপরে, আর একটু হলে আমাকে ওটা খেতে হতো। বাবা আমার পাশে এসে বলল, আমার কতদিনের ইচ্ছা ছিল তোমার মতো একটা দুষ্টু মেয়ে হবে, কিন্তু রূপা তো শান্ত আর শুদ্ধ, তাই আমার মনে আশা ছিল, পূরণ করলে মা। তোমার ফিসফিস স্বরে কে যেন বলল কথাটা। পিছে তাকিয়ে দেখি শুদ্ধ নাই। আমার ভয় বাড়ল। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই চমকে উঠে দেখি শুদ্ধ। তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছো। শুদ্ধ, চুপ। ওর দৃষ্টি আমার পিছনের দিকে। আবার ওকে ডাকলাম, শুদ্ধ। ও চমকালো, আমার দিকে তাকিয়ে বলল, চলো এখান থেকে। কিন্তু কিভাবে যাব? ঝড় উঠেছে। এই অবস্থায় ড্রাইভ করবা কিভাবে? শুদ্ধ কিছুক্ষণ আশেপাশের পরিবেশটা দেখলো। হঠাৎই বলল, মেহের লোক, ওই জায়গাটার আকাশ একদম পরিষ্কার। আমি শুদ্ধর কথা শুনে ওর দিকে তাকালাম। সত্যি তো, ওইখানে কোনো ঝড়ের ঝড়ও নাই। শুদ্ধ আমাকে বলল, মেহের, এই জায়গাটা ভালো না। আমি কেন যে শর্টকাট রাস্তা দিয়ে এলাম। শিট। মানে এটা অন্য রাস্তা? হ্যাঁ, আমাদের ডান পাশে একটা কবরস্থান আছে, সেটা ক্রস করলেই মেইন রোড। বাট এখন এমন পরিবেশ থেকে আমার মনে অন্য ভয় বাজছে। মেহের, তুমি চোখ বন্ধ করো। শুদ্ধর কথায় চমকালাম, প্রকাশ করলাম না। শুদ্ধ হঠাৎই কেমন করতে লাগলো, ছটফট। আমি বুঝতে পারলাম না কি হলো। আপনি কি ঠিক আছে? সাফোকেশন হচ্ছে হঠাৎ। কেন? আচ্ছা চলুন, আমরা এই জায়গা থেকে যাই। হুম। আমি আর শুদ্ধ বেশ কিছু দূর হাঁটতেই দেখলাম আমরা আবারও একই জায়গাতে এসে দাঁড়িয়েছি। শুদ্ধ আমার চোখ ধরল আচমকা। এমন হওয়াতে ভড়কে যাই আমি।
তখনই কিছু আওয়াজ শুনতে পাই, কিন্তু চোখ থেকে শুদ্ধর হাত সরাতে পারছি না। একটু বাদে ও হাত সরিয়ে নিয়ে আমাকে বলে, মেহের, তুমি আমাকে আগে কেন বলনি তোমার সাথে এসব? আজ প্রথম নয়। কি ব্যাপার? উনি কিভাবে কথাটা জানলো? আমি কিছু বলবো তার আগেই আমার হাত ধরে শুদ্ধ দৌড় দিল। গাড়ির কাছে এসে দ্রুত দরজা খুলে আমাকে বসিয়ে নিজেও বসে পড়ল। স্পিডে গাড়ি স্টার্ট দিতে নিল, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তখনই আমি খেয়াল করলাম কতগুলো হিংস্র মৃতদেহ দৌড়ে আসছে আমাদের গাড়ির দিকে। এই দৃশ্য দেখতেই আত্মাচ্ছেদ করে উঠল আমার। শুদ্ধর হাত ধরে এক চিৎকার দিলাম। দেখলাম শুদ্ধর মাথায় বিন্দু বিন্দু ঘাম। ও চোখ বন্ধ করে খুলে শেষবার একটা চেষ্টা করতে লাগলো, আর সেই মৃত দেহগুলো গাড়ির কাঁচের উপর হামলে পড়েছে। এক্ষুনি ভেঙে ফেলবে। আমি দোয়া দরুদ পড়ছি। এতই ভয়ঙ্কর দেখতে ওদের মুখ কি বলবো। ওদের ধাক্কাতে গাড়ির গ্লাস ভেঙে যাওয়ার উপক্রম হলো। হঠাৎ এক শব্দে দরজার গ্লাস খানিকটা ভেঙে গেল। ঝলসালো এক মৃতদেহের হাত আমার হাত চেপে ধরল। আমি এক চিৎকার দিতেই শুদ্ধ আমায় জড়িয়ে ধরল। আর কিছু মনে নেই। চোখ পিট পিট করে খুলতেই দেখলাম আমি আমার রুমে। উঠে বসার চেষ্টা করতেই শুদ্ধ এসে আমাকে বসতে হেল্প করলো। তোমার রেস্ট নিতে হবে, ওঠো না। আমি ঠিক আছি। আমি এখানে কিভাবে আসলাম? ওই বিপদ থেকে কিভাবে বের হলাম? সেসব পরে শোনো, এখন বসো, আমি আমাকে ডাকি। বলে শুদ্ধ রুম থেকে চলে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম ও আমায় এড়িয়ে গেল, কিন্তু কেন? আর শুদ্ধর কপালে ব্যান্ডেজই বা কেন? কি হয়েছিল? আমি জ্ঞান হারাবার পর ভাবনার মাঝেই আম্মু বলল, রোলার, আর জোর বাঁচা বেঁচে গেছি। অ্যাক্সিডেন্ট হতে হতে হয়নি, না হলে কি হতো? আম্মুর কথাই বুঝলাম তখনের ওই বিপদের কথা আম্মু জানে না। যাক, না জানাই ভালো। টেনশানে পড়ে যাবে। এমনিতেই আম্মু হার্টের পেশেন্ট। ওই দিন রাতে আমি আর আম্মু এক রুমে থাকলাম, শুদ্ধ আব্বুর সাথে। শুদ্ধ ইচ্ছে করেই আমার সামনে আসছে না, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। মাঝরাতে আমার ঘুম ভাঙলো। মনে হলো কোনো পাখি উঠছে বাইরে, আর তার ডানা ঝাপটানোর শব্দ আমার কানে এসে বাড়ি খাচ্ছে। আমি উঠে বসতেই শব্দ বন্ধ হয়ে গেল। মনে হতে লাগলো কেউ আমায় ডাকছে। এমনভাবে ডাকছে যে ডাকটা বারবার কানে লাগছে। আমি হঠাৎই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম। সেই ডাকটার দিকে অনুসরণ করে যেতে লাগলাম। একদম ছাদের কিনারে উঠে পড়েছি। তখনই কেউ টান দিল আমাকে। তাকিয়ে দেখি শুদ্ধ। পাগল হয়ে গেছো মেহের? এত রাতে এখানে কি করো তুমি? আমি জানি না আমি কিভাবে আসছি। আমি তো আর বলতে পারিনি। লুটিয়ে পড়ি শুদ্ধের বুকে। ও কোলে করে রুমে আনে আমাকে। তারপর মুখে পানির ছিটা দিতেই জ্ঞান ফেরে। আমি সবটা ওকে বলি। তখনই শুদ্ধ বলে, আমি কালই আমাদের বাসায় যাব। এই বাসায় কিছু তো একটা হচ্ছে যা আমার ঠিক লাগছে না। আমি কিছু বলিনি। অনেক দুর্বল লাগছিল আমার। আমি ঘুমিয়ে পড়ি। শুদ্ধ আমাকে আর ডাকেনি। পরের দিন সকালেই আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তার মাঝেই কালো কুচকুচে দুইটা কুকুর আমাদের গাড়ির সামনে এসে পড়ায় শুদ্ধ জোরে ব্রেক করলো, আর তারপরেই কুকুরগুলো নাই। আমি ভয়ে শুদ্ধর শার্ট খামচে ধরেছি। শুদ্ধ দ্রুত ড্রাইভ করে বাসায় এলো। শাশুড়ি আম্মুকে শুদ্ধ সবটা বলছে। আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে বলল, আম্মু, আমি সবটা শুনছি। তোমার উপরে খারাপ কিছু নজর পড়েছে হয়তো, কিন্তু তুমি চিন্তা করো না, এখানে তুমি একদম সেফ। আমি কিছু বলিনি। আমার কথা বলার শক্তিও নাই। কেন জানি হঠাৎ অনেক দুর্বল হয়ে পড়েছি। হঠাৎ করে চলে আসায় ফুপির সাথে দেখা করে আসতে পারিনি। তাই বিকেলে ফুপি মিষ্টি নিয়ে আমাকে দেখতে এসেছে। আমার পাশে বসে অনেক গল্প করলো। তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ফুপি চলে গেছে। আমার ঘুম ভাঙে রাত 8টার দিকে। শুদ্ধ সোফায় বসে কিছু ফাইল দেখছিল। ওকে দেখেই আমি চিৎকার করে উঠি। ও আমার দিকে এগিয়ে আসতে নিলে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই।
আমার চিৎকারে শাশুড়ি আম্মু সহ সবাই ছুটে আসে। আমি শুদ্ধকে দেখতেই পারছিলাম না বলে ও রুমে বাহিরে চলে যায়। ওই দিনের পর থেকে শুদ্ধকে আমার সহ্য হয় না। ও আমার সামনে আসলেও আমার অস্থির হয়, ওকে শত্রু মনে হয়। শুদ্ধকে সহ্য তো হতোই না, ওর আসার আভাস পেলে আমি অস্থির হয়ে যেতাম। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আমি রূপার সাথে আলাদা রুমে ঘুমাতাম, আর শুদ্ধ আলাদা। দেখাও হতো না, ভালোই কাটছিল সময়। কিন্তু শুদ্ধ সামনে আসলে আমি অস্বাভাবিক আচরণ করতাম। আজ থেকে প্র্যাকটিস শুরু। আমার আব্বু সকাল সকাল চলে এসেছে। ড্রয়িং রুমে বসে শ্বশুর বাবা আর শুদ্ধ কথা বলছে। শুদ্ধকে দেখে গা জ্বলে যাচ্ছে, তবুও নিজেকে সামলে নিয়ে শুনতে লাগলাম কি বলছে ওরা। শ্বশুর বাবা বলছে, আপনি চিন্তা করবেন না বিআই মশাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মেহের আম্মু। আব্বু মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বলল, আমি খুবই লজ্জিত আমার মেয়ের এমন ব্যবহারে। শুদ্ধ বাবা, তুমি কিছু মনে করো না। আমি জানি বিয়ের প্রত্যেকে মেহের তোমার সাথে বাজে ব্যবহার করছে, তুমি মেনে নিয়েছো। আমি চিন্তায় ছিলাম তুমি আমার মেয়ের জন্য পারফেক্ট হবে কি না, কিন্তু এখন দেখছি আমার মেয়েই তোমার জন্য পারফেক্ট নয়। শুদ্ধ আব্বুর হাত ধরে আব্বুর সামনে নিচে হাঁটু গেড়ে বসলো। না বাবা, আমি মেহেরকে ভালোবাসি, তাই তো আমি ফিরে এসেছি। আমি রক্ষা করব ওকে। কি ভরসা বাবা, যেদিন আমার অফিসে এসে আমার হাত ধরে সব বললে আমার মেয়েকে চাইলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মেয়ের মোহে পড়ে বিয়ে করতে চাও, কিন্তু আমি ভুল। সত্যি বলতে তুমি আমার মেয়ের জন্য একদম পারফেক্ট। কিন্তু মেহের, বাবা, আচ্ছা আমি আর এগুলো বলবো না। বাবা আর শুদ্ধের কথা এতক্ষণ শুনছিল শ্বশুর বাবা। এবার তিনি বললেন, আমি বলি কি, মেয়ের আম্মু এখনই চলে আসবে, শুধু তুমি চলে যাও। শুদ্ধর মুখটা অসহায় হয়ে গেল। ও একটা মিথ্যে হাসি দিয়ে উঠে চলে গেল। আমার খারাপ লাগলো ভীষণ। রুমে চলে এলাম, বেডে বসে আছি, ভাবছি কেন আমি এমন করছি। শুদ্ধ আমার নিজের স্বামী, ওকে কেন আমার সহ্য হচ্ছে না? কেন ওকে দেখলে আমার শরীর জ্বলে ওঠে? কি হচ্ছে এসব? আমি কাকে বললে এসবের সমাধান পাবো? আম্মুকে বললে আম্মু বকবে, তাহলে পেয়েছি ফুপি। ফুপিকে বলবো? যেই ভাবা সেই কাজ। আমি ফুপিকে কল দিলাম। হ্যালো ফুপি, বলো আম্মু। তুমি হসপিটালের সামনে ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা, আমি আসবো। কিন্তু কি হয়েছে মা, সিরিয়াস কিছু? এসে বলবো বলে কল কেটে দিলাম। আমি বের হয়ে গেলাম। বাবা আর শ্বশুর বাবা আমাকে হসপিটাল পর্যন্ত নামিয়ে দিয়ে ওরা চলে গেল। ওরা চলে যেতেই আমি হসপিটালের সামনে ফুপিকে দেখলাম। ফুপিকে নিয়ে একটা কফি শপে গেলাম। কি হয়েছে আম্মু, এভাবে লুকিয়ে দেখা করছো কেন? সব বলবো ফুপি, আমার তোমার হেল্প লাগবে। বলো। এরপর আমি ফুপিকে সব বললাম। ফুপি অবাক হলো, আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি দেখছি, তুমি চিন্তা করো না আম্মু। কোনো প্যারানরমাল এক্সপার্টের সাথে আমি কথা বলবো। আমি শান্ত হলাম। কফি শপ থেকে বের হয়ে হসপিটালে এলাম। খেয়াল করলাম শুদ্ধ আড়াল থেকে আমাকে দেখছি। আমি পাত্তা না দিয়ে চলে এলাম। যে ডক্টরের আন্ডারে আমি তার সাথে দেখা করতে যাব, তখনই মাথা ব্যথা শুরু হলো, অসম্ভব রকমের। তবু আমি পাত্তা না দিয়ে গেলাম ভিতরে। স্যার আসবো? আমি ভিতরে ঢুকে দেখলাম শুদ্ধকে। অবাক হয়ে কিছু বলবো তার আগেই শুদ্ধ বলল, মিসেস মেহের, আপনি আমার আন্ডারে আছেন, তো আমি যা বলবো তাই আপনি করবেন। কাজের বাইরে কোনো প্রশ্ন আমার পছন্দ নয়। ক্লিয়ার? আমি কিছু বলিনি। শুদ্ধ আমাকে নিয়ে ওটিতে গেল। সাথে আরও কয়েকজন নিউ ডক্টর ছিল। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে শুদ্ধ একজন ডক্টর, অথচ এই 1 মাসে আমি এটা জানি না। কাজের বাইরে একটা কথাও শুদ্ধর সাথে আমার হয়নি। মাথা ব্যথাটা কমলেও একদম সেরে যায়নি। তাই সন্ধ্যায় বাসায় ফিরে কফি নিয়ে রুমে গেলাম। তখনই রুমে শান্ত নক করলো। ভাবি আসবো? আসো। ভাবি, তোমার সাথে ভাইয়ার কি হয়েছে জানি না,
কিন্তু তোমাদের এভাবে আলাদা থাকা ভালো লাগছে না। কি বলবো, কোনো উত্তর আমার কাছে নেই। শান্ত আবারও বলল, ভাবি, আমার এক ফ্রেন্ড আছে, ও মনোবিজ্ঞানী। তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো, প্রবলেমটা সলভ হবে। তুমি ভাইয়াকে কেন সহ্য করতে পারো না, তাও ক্লিয়ার হবে। শান্তর কথাই মনে হলো দেখা করা উচিত ওর ফ্রেন্ডের সাথে। আমি নিজেও তো জানি না কেন এমন করি আমি শুদ্ধর সাথে। আমি শান্তকে বললাম কালকে যাব ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও বলল বিকেলে নিয়ে যাব। পরের দিন বিকেলে ডক্টর রাইহানের চেম্বারে বসে আছি আমি আর শান্ত। রাইহান আমাকে জিজ্ঞেস করে, মেহের, আমি শান্ত থেকে শুনেছি কিছুটা। আমি তোমাকে হেল্প করব এই প্রবলেম থেকে বের হতে। তাতে যা বলবো তাই করতে হবে ওকে। হুম। তুমি যা দেখো সেটা নর্মাল না, তারপরেও এতদিন মেনে নিয়ে এসেছো কেন? আসলে আমি ভেবেছিলাম এগুলো এমনি। আচ্ছা, আমার চোখের দিকে তাকাও। আমি তাকালাম। হঠাৎ কি হলো কিছু আমার মনে হলো নিজের মধ্যে আমি নেই। নিজেকে রোবট মনে হচ্ছিল। ডক্টর রাইহান এবার জিজ্ঞেস করলো, তোমার সাথে কি কি হয়েছে এই পর্যন্ত সব বলো। আমি বলতে যাব তখনই খুব জোরে বাতাস শুরু হলো। রুমের সব এদিক ওদিক উঠতে লাগলো। শান্ত ভয় পেয়ে গেল। ডক্টর রাইহান আমার থেকে ছিটকে দূরে পড়ে গেল। ছবির একটা ফ্রেম খুব জোরে দেওয়াল থেকে নিচে পড়ে গেল। আমার মনে হলো আমার ঘোর ভাবটা কেটে গেল। আর তখনই সব শান্ত হয়ে গেল। শান্ত আমার দিকে দৌড়ে এলো। ভাবি, তুমি ঠিক আছো? হ্যাঁ, এখানে কি হয়েছে? বুঝতে পারছে না ভাবি, তুমি দাঁড়াও। শান্ত ছুটে ডক্টর রাইহানের কাছে গেল। ডক্টর রাইহান নিচে পড়েছিল। উনি শান্তর সাহায্যে উঠে বসলেন। আমি ঠিক আছি শান্ত। ছিল এটা? শান্তর প্রশ্নের প্রতি উত্তর করল না ডক্টর রাইহান। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। ডক্টর রাইহান বলল একদিন আমাদের বাসায় আসবেন। বাসায় আসতেই দেখি শাশুড়ি আম্মুর পায়ের ব্যথা বেড়েছে। আম্মু, কি হলো তোমার? ফুপিমা, তুমি ঠিক আছো? শান্তও জিজ্ঞেস করলো। শাশুড়ি আম্মু হাসি মুখে বললেন, ঠিক আছে, আমি আছি, তোরা একসাথে ফিরিস। শাশুড়ি আম্মুর কথায় কি বলবো ভাবছি। ডক্টর রাইহানের কথা বললে যদি ভয় পায়, তাই চুপ আছি। তখন শান্ত বলল, আমি আসার সময় ভাবির হসপিটালে গিয়েছিলাম। এক ফ্রেন্ড অসুস্থ, ওকে নিয়ে আসার সময় ভাবলাম ভাবিকে নিয়ে আসি। আচ্ছা, রুমে যা, ফ্রেশ হয়ে আয়। আমি আর শান্ত দুজনেই রুমে গেলাম। আমি রুমে যেতেই দেখি শুদ্ধ সোফায় বসে আছে মাথা নিচু করে। এ কি, আপনি কখন এলেন? আপনি না রাত 8টায় ফেরেন? এখন সবে 6:40। আর আমার রুমে কি? যান এখান থেকে, আমার সহ্য হচ্ছে না আপনাকে, চলে যান। আমার কথায় শুদ্ধ আমার দিকে তাকালো। চোখ দুটো ভয়ানক লাল, আর দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। আগুন ঝরছে যেন। আমার আত্মা কেঁপে উঠল ওকে এভাবে দেখে। দরজার লক হয়ে গেল আপনা আপনি। শুদ্ধর তাকানোতে আমার গলা শুকিয়ে গেছে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আমার গায়ে জ্বালা করছে ওকে দেখে। আমি চিৎকার করে বললাম, বের হয়ে যান আপনি, আপনাকে আমার সহ্য হয় না, প্লিজ। কথাটা বলার সাথে সাথে শুদ্ধর দিকে তাকালাম। ওর মাঝে কোনো পরিবর্তনই নাই, কিন্তু রাগের পরিমাণ বেড়ে গেছে। আমার পুরো শরীর জ্বলে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি বের হয়ে যাব রুম থেকে। যেই ভাবা সেই কাজ। আমি গিয়ে দরজার লক খুলতে নিতেই শুদ্ধ আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল। আমি ওকে চড়মড়ে বসলাম। এমনটা হয় আমি নিজেও হতবাক। এটা কিভাবে সম্ভব? আমি শুদ্ধর গালে হাত দিলাম। আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শুদ্ধ আমার দিকে রাগী চোখে তাকিয়ে ফুঙ্কার দিয়ে বলল, অনেক সহ্য করেছি মেহের, অনেক। আমি মানুষ, কোনো জীবজন্তু নই যে এমন ব্যবহার পাবো। আরে ভালোবাসি তোমায়। আজ 14 বছর পর আমি ফিরেছি এই শহরে শুধু তোমার জন্য, কারণ কথা দিয়েছিলাম ফিরবো। আর তুমি আমাকে ইগনোর করছো। লোকের কাছে বলছো আমি তোমাকে টর্চার করি। সিরিয়াসলি মেহের? আমি কখন বললাম এটা? আমি কিছু বলতে নিব তার আগে শুদ্ধ বলল,
থেকে 14 বছর আগে তোমার সাথে আমার পরিচয়। তখন তুমি 10 বছরের ছিলে। আমার তোমাকে ভালো লাগতো। আমি তখন ওই স্কুলেই পড়তাম, 8-এ। আমার তোমায় ভালো লাগতো, কিন্তু দিন দিন সেটা ভালোবাসায় পরিণত হয়। একসময় আমার মনে হয় তোমায় ছাড়া থাকা সম্ভব না। আমার সাথে তোমার ফ্রেন্ডশিপ তো ছিলই, কিন্তু কোনো অধিকার ছিল না। আমি বাসায় সবাইকে বলি, যখন আমি এসএসসি দেই, সবাই যা বলে তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা বলে আমরা বা আমি কোনো সাধারণ মানুষ নই, আমাদের মাঝে কিছু ম্যাজিক্যাল পাওয়ার আছে যা কোনো সাধারণ মানুষের সামনে আনার অনুমতি নেই। যখন যখন পৃথিবীতে কালো শক্তি আসবে, তাকে বিনাশ করতেই কাজে দিবে এই শক্তি। তাই আমি ওই দিনের পর থেকে দূরে থাকতে শুরু করি তোমার থেকে। তোমার বাবাকে আমার পরিবার এই বিষয়টা জানায়। উনি আমাকে তোমাদের বাসায় ত্রিসীমানায় আসতে না করে দেয়। অবুঝ হৃদয় বারবার তোমার কাছেই ফিরে যায়। মাঝ রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোমার বাসার সামনে, কিন্তু তোমাকে দেখতে পেতাম না। হতাশ হয়ে আবার চলে যেতাম। এভাবে 1 সপ্তাহ যাওয়ার পর একদিন তুমি আমাকে দেখেছিলে। তখন এসেছিলে নিচে, বলেছিলে কেন এতদিন কোনো যোগাযোগ রাখিনি, কেন হারিয়ে গেছি। আমি কোনো উত্তর দেইনি। তুমি ভুলে গেলে। পরে আস্তে আস্তে আমায় নিয়ে পাহাড় সমান অভিমান সৃষ্টি হলো তোমার মনে। কথাগুলো বলে শুদ্ধ সবাই বসে পড়ল। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার ছোটবেলার একটাই বন্ধু ছিল, সেটা শুদ্ধ, যাকে অর্ক নামেই চিনতাম। আমি ভাবিনি ও আমাকে ভালোবাসে। শুদ্ধ আবার বলতে শুরু করলো, এত বছর পর যখন তোমার সেই স্বপ্ন আর আজব কাজগুলোর কারণ খুঁজতে পেরো আক্কেল, তখন আমি ওনার সামনে গিয়ে বলি আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই। ছোট বাচ্চার মতো তোমার বাবার কাছে তোমায় চেয়েছি। জানি না কেন উনি রাজি হয়, কিন্তু তুমি তো বিয়ে করবে না এখন। তাই ওই দিন ওভাবে আগে বিয়ে করি আমার ফ্রেন্ডদের হেল্প। পরে তোমার বাবার কাছে যাই। যাকে পেতে আমি এত কিছু করলাম, সেই তুমি আমাকে দেখতে পারো না, সহ্য করতেই পারো না। হাস্যকর। বলেই শুদ্ধ হাসলো। ওর মুখে কষ্টের ছাপ। আমি কি করব? আমার কেন ওকে সহ্য হয় না আমি জানি না। ঠিক আছে, থাকো তুমি। তোমাকে আর আমাকে সহ্য করতে হবে না। আমি চলে যাব, আর কোনোদিন আমাকে দেখতে পারবে না। বলে শুদ্ধ উঠে যেতে নিলে আমি গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি না কেন আপনার সামনে এলে আমার শরীর জ্বালা করে। আমার খুব কষ্ট হয় তখন। আমি কি করব? শুদ্ধ ঘুরল না। ওর চোখে পানি স্পষ্ট, তবে নিঃশব্দে কেঁদে চলেছে ও। আমি চুপ করে আছি। কি বলবো আর? আমার কেন এমন হয় তা আমি নিজেও জানি না। আমি কান্না করছিলাম। আমার কান্নায় শুদ্ধর শার্ট ভিজে যাচ্ছিল। কতক্ষণ এভাবে কেঁদেছি আমি নিজেও জানি না। আমি ওকে ছাড়ার জন্য বাঁধন হালকা করতেই ও ঘুরে আমাকে জড়িয়ে ধরল। তখনই খুব কান্না পেল আমার। ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে, যেন একটু হলে হারিয়ে যাব। একটু পর আমার গালে হাত রেখে আমার দিকে তাকালো। চোখে অভিমানের ছাপ স্পষ্ট। ধীরে ধীরে ওর অষ্টদয় আমার অষ্টদয়ের দিকে এগোচ্ছে। 4 দিন পর ফুপির বাসায় যেতে হবে আজ। দাওয়াত আছে। শুদ্ধর সাথে ওই দিনের পর থেকে আমার আর ঝামেলা হয় না। আজবভাবে আমার ওকে দেখলে আর গা জ্বালা করে না। আমি এখন সুস্থ। এটা শুনে আম্মু, আব্বু, শাশুড়ি আম্মু, শ্বশুর আব্বু সবাই খুশি। আর তাই ফুপি আমাদের যেতে বলেছে, সব ঠিক হওয়ার খুশিতে। আমি রেডি হচ্ছিলাম। কার্পল কালারের শাড়ি পরেছি, সাথে হাতে কানে ডায়মন্ডের রিং আর চুড়ি। আমি চুল ঠিক করছিলাম, আর তখনই শুদ্ধ এসে পিছন থেকে জড়িয়ে ধরে। ও হো শুদ্ধ, ছাড়ো না, এমনিতেই কত লেট হয়ে গেছে। শুদ্ধ আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অনেকক্ষণ ধরে তোমায় দেখছিলাম না, মন খারাপ হয়ে গিয়েছিল। আমাকে এখন আমার মেডিসিন দাও। শুদ্ধ উস, চোখ বন্ধ করো। আমার বলার সাথে সাথে শুদ্ধ চোখ বন্ধ করে ফেললো। আমি ওর দিকে ঘুরে ওর গালের ঠোঁট ছুঁয়ে দৌড়ে বাইরে চলে গেলাম। শুদ্ধ থ হয়ে দাঁড়িয়ে আছে। ভালোই লাগছে। আমি হাসতে হাসতে নিচে নামতেই শাশুড়ি আম্মু বলল, আমার মামনি এত খুশি কেন আজ? ফুপির বাসায় যাবে বলে? না আম্মু, এমনিতেই।
আম্মু হেসে চলে গেল। একটু পর সবাই বের হলাম। শুদ্ধ ড্রাইভ করছে, ওর পাশে আমি বসে আছি। আম্মু বাবা অন্য গাড়িতে গেছে। একটু পরে পৌঁছে গেলাম ফুপির বাসায়। নামতেই দেখি ফুপি দাঁড়িয়ে আছে। কথা বলতে বলতে সবাই ভিতরে গেলাম। সবাই বসে আড্ডা দিতেছি। আমি চুপচাপ রান্নাঘরে দিকে যাইতেছি। ফুপি রান্নাঘরেই ছিল। আমাকে দেখে ডাক দিল, কান্না করে বুকে জড়িয়ে নিল। কত আদরের তুই আমার মা, তোর জন্য আমি সব করতে পারি। ফুপি জানি তো। আচ্ছা তুমি কি রান্না করতেছো দেখি? দেখ সব তোর ফেভারিট। আমি দেখলাম। তারপর ফুপির সাথে আরও বেশ কিছুক্ষণ গল্প করে এসে সবার সাথে কথা বলছি। শুদ্ধ বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কিছু হয়েছে মনে হয়, বাট কি হয়েছে জিজ্ঞেসও করতে পারছি না। আমি উঠে বাড়িটা দেখতেছি। হঠাৎ দেখি স্টোর রুমের দরজাটা লক, আর ভিতরে কেমন যেন আওয়াজ হচ্ছে। ভয় পেয়ে যাই প্রচুর। দৌড়ে চলে আসি। আমাকে এভাবে আসতে দেখে শুদ্ধ আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শুদ্ধ ওখানে স্টোর রুমে। বলতে পারলাম না। ফুপি এসে আমার হাত ধরলো, আমাকে নিয়ে যেতে লাগলো। আমার সাথে কি হচ্ছে বুঝতে না পেরে আমি আম্মুকে ডাকছি, কাজ হচ্ছে না। ফুপি আমাকে ওই স্টোর রুমের সামনে নিয়ে গেল। তুই জানতে চেয়েছিলি না এখানে কি হচ্ছে? তবে শোন, ফুপির কথায় আমার শরীর ভয়ে কেঁপে উঠল। আমার হাত এমনভাবে ধরে আছে যে কালো হয়ে গেছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার আমি শুদ্ধকে ডাকার চেষ্টা করলাম। ওই ছেলে যত নষ্টের গোড়া, ওই ছেলেকে একদম ডাকবি না। ফুপি কি বলছো তুমি এসব? তুমি এমনই বা করছো কেন? আমার কথায় ফুপি উত্তর দিল না। আমাকে ওই স্টোর রুমের ভিতরে নিয়ে যেতে লাগলো। আমি যেতে চাইছি না, কিন্তু আমাকে কোনো শক্তি যেন ঠেলছে। রুমের ভিতর চলে গেছি প্রায়, তখনই ফুপি ছিটকে দূরে পড়ে গেল। শুদ্ধ এসে আমাকে ধরল, আর ফুপি যাকে এতক্ষণ ভাবছিলাম সেটা ছিল কালো কোনো ছায়া। ভয় পেয়ে যাই আমি। শুদ্ধর হাত ধরে দ্রুত ওই জায়গা থেকে চলে আসি। আমাকে হাঁপাতে দেখে ড্রয়িং রুমের সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। ফুপিয়া ছিল সেখানে। শরীর খারাপ লাগছে বলে রুমে নিয়ে যায় শুদ্ধ আমাকে। রাতে অসুস্থ হয়ে পড়ায় বাসায় আর যাওয়া হয়নি। আম্মু বাবা সহ শ্বশুর আম্মু আব্বু সবাই চলে গেছে। আমি আর শুদ্ধ থেকে গেছি। রাতে খাওয়া দাওয়া করার সময় ফুপির ফোনে একটা কল আসে। কে কল করেছে ফুপি? মিষ্টি আপু? এতদিনের এইসব ঘটনায় আপুর কথা জানাই হয়নি। কেমন আছে আপু? আছে কোনো রকম। কথাটা কেমন করে যেন বলল ফুপি। আমি ফোনটা চাইলাম, দিল না। বলল পরে কল করলে দিব। আমিও রাজি হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছি। হঠাৎ মাঝরাতে খুব জোরে বাতাস শুরু হলো। রুমের দরজাগুলো খুলে গেল। আমার ঘুম ভেঙে গেল সাথে সাথেই। আমি উঠে বসলাম, দেখি শুদ্ধ ঘুমাচ্ছে। ওকে আর ডাকলাম না। জানালা আর দরজা ভালোভাবে লাগিয়ে বেডের দিকে যেতে নিতেই শুনতে পেলাম কেউ বলছে, খুবই ধীরে ধীরে বলছে। আমার মনে হলো আমার পিছে কেউ আছে। আমি হুট করে ঘুরলাম, না কেউ নেই তো। আমি অবাক হলাম এটা দেখে যে আমার রুমের চায়নায় সেম আমার মতোই কেউ একজন দাঁড়িয়ে, কিন্তু তার পোশাক আলাদা। মৃত ব্যক্তির পোশাক তার শরীরে। আমি ভয়ে এক চিৎকার দিলাম। শুদ্ধ উঠে লাইট অন করলো। আমার কাছে এসে আমাকে বলল, কি হয়েছে মেহের? আর ইউ ওকে? আমি শুদ্ধকে সবটা বললাম। সব শুনে ও বলল, আমি জানতাম আমার সন্দেহ সত্যি হলো। মানে কি বলতে চাইছো? শুদ্ধ কিছু বলার আগেই দরজায় নক পড়ল। খুলে দেখি ফুপি। তোরা ঠিক আছো? কেমন একটা আওয়াজ শুনলাম। মেহের একটু ভয় পেয়েছিল, তাই পড়ে গিয়েছিল। ও আচ্ছা। ফুপি, এই বাসায় কালো শক্তি আছে? শুদ্ধর করা প্রশ্নে আমি চমকে গেলেও ফুপি একদম স্বাভাবিক ছিল। ফুপি বলল, তুমি খুব বেশি তো হলি। তা বলতে পারেন। ফুপি হনহন করে চলে গেল। শুদ্ধ হাসলো। আমি কিছু বুঝতে পারিনি। পরের দিন সকালেই শুদ্ধ আমাকে নিয়ে চলে এলো, কিন্তু বাসায় লক। আম্মু বাবা কই তাহলে?
শুদ্ধকে জিজ্ঞেস করলাম, আম্মু বাবা কোথায়? ওরা অন্য বাসায় আছে। আমাদের সামনে এখন বিপদ মেঘের। আমি চাই না এই বিপদে বাবা মাকে জড়াতে। কিসের বিপদ? কার থেকে বিপদ? যদি বলি তোমার ফুপির মেয়ের থেকে। মিষ্টি আপু? কি বলছেন এসব? শুদ্ধ হাসলো। আমি সবটা বুঝতে একটু টাইম নিয়েছি মেহেরান না। আমাকে এবার যা করার করতে হবে, আর কাল সকলেই তখন মিষ্টি আপুর শ্বশুর বাড়ি যাব। ওকে। হুম। আমরা ছাড়া বাবা মা কিভাবে থাকবে? আমি সবটা বলেছি আম্মু আব্বুকে। তারা সবাইকে বলবে হসপিটালের কাজে তুমি আমি দুইজনই লন্ডন গেছি। এত সব কখন করলে? রাস্তায় আস্তে আস্তে। শুদ্ধ আর দাঁড়ালো না, সোজা চলে গেল ভিতরে। আমিও দরজা লক করে ভিতরে এলাম। আমি কিছু করতে পারতেছি না কেন? কিভাবে ও বারবার আমার হাত থেকে বেঁচে যাচ্ছে? কিসের সুখ দিতে? আমার এতদিনের সাধনা? না না না, কিছুতেই নষ্ট করা যাবে না। সেটাই তো, তোমার মনে আছে সেই ভবিষ্যৎবাণী? কেউ আসবে ওর রক্ষা কবচ হয়ে, কাল কুঠুরিতে যাবে আজ, কাল আমাবস্যা গেল, কালো একে মেরে আবার প্রতিশোধ করতে পারতাম। শুদ্ধ, আমার কেন মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। থাকতে কোনো ভয় নেই। শোনো, আমি যদি তোমাকে ডাকি কখনো, মানে ধরো এই এশার আজানের পর থেকে যে কোনো সময়, তুমি আমার ডাকটা 3 বার না শুনে রেসপন্স করবে না, আর না দরজা খুলবে। ঠিক আছে। আমি একটু হসপিটাল যাচ্ছি, একজন পেশেন্ট ইমার্জেন্সিতে আছে। আচ্ছা। শুদ্ধ বেরিয়ে গেল। একা একা বাড়ির সব লাইট জ্বালিয়ে বসে আছি, টিভি দেখছি। হঠাৎই বাহিরে ঝড় শুরু হলো। জানালা লাগাতে গিয়ে দেখি দূরে থেকে দুটো চোখ আমাকে দেখছে। ভয় পেয়ে তাড়াতাড়ি জানালা বন্ধ করে ফেললাম। তখনই বেল বেজে উঠল। আমার মনে অজানা ভয় হানা দিল। আমি জিজ্ঞেস করলাম, কে? আমি সত্য, দরজা খুলে যান। আমি একটু স্বস্তি পেলাম। দরজা খুলতে গেলাম, দরজার লক খুলে ফেলেছি প্রায়। তখনই ফোন বেজে উঠল। ফোন হাতেই ছিল। তাকিয়ে দেখি শুদ্ধর কল। আমি তো ভয় পেয়ে গেছি। ও দরজার বাইরে থেকে কেন কল করে? কল রিসিভ করতেই শুদ্ধ যা বলল তা শুনে আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। মেহেরাজ বাড়ি ফিরতে পারবো না, ফিরলেও ভোর হবে। তুমি নিজের খেয়াল রেখো, আর দরজা জানালা বন্ধ করে রেখো একদম। শুদ্ধর কথায় আমার গলার আওয়াজ বের হচ্ছে না। ও যদি হসপিটালে থাকে তবে দরজার বাইরে কে? তুমি হসপিটালে হলে বাইরে কে? কি বলছো মেহের? কে এসেছে? দরজা খুলবে না একদম। আমি তো খুলতেই নিয়েছিলাম। না, একদম না। আমি শুদ্ধকে আর কিছু বলার আগেই খট করে একটা শব্দ হলো। দরজা খুলে গেল। বাহিরে কেউ নেই। প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছে। শুদ্ধ ফোনে হ্যালো হ্যালো করছে। আমি ফোন কানে নিতেই শুদ্ধ বলল, কি হয়েছিল? ও কে যেন নক করছিল দরজা, কিন্তু এখন কেউ নেই। তুমি দরজা লক করে এসো। আমি দরজা লক করে কথা শেষ করে রুমে গেলাম। আয়নার সামনে দাঁড়াতেই দেখলাম আমার পিছে কালো ওই ছায়ামূর্তি। ভয় পেয়ে পিছে ঘুরলাম। এখনও আছে, আমার দিকে আসছে। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম, কিন্তু লাভ হলো না। ছায়ামূর্তিটা আমার সামনে চলে এসেছে। আমি যেদিকেই যাই ওইটা আমার সামনে চলে আসছে। ফোনটাও রুমে ফেলে এসেছি। কি করব এবার? হঠাৎ খেয়াল করলাম কালো অবয়বটার হাতে কুড়াল। আমি এক চিৎকার দিয়ে বাসা থেকেই বের হয়ে গেলাম। ওটা আমার পিছু পিছু আসছে। আমি দৌড়াতে দৌড়াতে হঠাৎ হাতের টান অনুভব করলাম। মিষ্টি আপু আমাকে টান দিয়েছে। আপু তুমি এখন এখানে? আমার পিছে দেখো। হুশ, চুপ, কোনো আওয়াজ করিস না। তুই আমার সাথে চল, মসজিদ আছে আশেপাশে কোথাও। কিন্তু আমি কোন রাস্তায় এসেছি আশেপাশে কিছু চিনতেছি না। তুই কবরস্থানে এসেছিস। আপুর কোথায় আমার ভয় আরও বেড়ে গেল। আমার জানা মতে আমাদের বাসার আশেপাশে তো কোনো কবরস্থান নেই। আমি আপুকে বললাম, আপু এখানে কেন এসেছি আমরা? আমরা না, তুই এসেছিস, তোকে আনা হয়েছে। তোর সামনে বিপদ, শুদ্ধ ভাইকে জানানো দরকার ছিল। ও তো হসপিটালে। হ্যাঁ, মিথ্যে মায়ের আশ্রয় নিয়ে ওকে তোর কাছ থেকে সরানো হয়েছে।
কে করেছে এসব আপু? তুমি কথা বলছো? হ্যাঁ, আমার মা অনেক আগে থেকেই কালো জাদুর সাধনা করত। বাবার ব্যবসার সম্পদ এই কালো জাদুর বলেই মা হাতিয়েছে। আমার মা দেখতে যেমন, আসলে সে তেমন নয়। সে এক ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। সে এখন চায় অমর হতে। তার জন্য লাগবে দুজন পবিত্র আত্মা, যাদের বলি দিবে। শক্তি অনেক বেড়ে গেছে মায়ের, কারণ একজনকে বলি দেওয়া শেষ। এবার তোর পালা। ছোট থেকে মা তোকে আদর বেশি এই জন্যই করতো, যাতে তোকে বলি দিতে পারে। তোর ওপর কারো জাদুও করেছে, যাতে শুদ্ধ বাইকে তুই সহ্য করতে না পারিস, সবার চোখে খারাপ হয়ে যাস, যাতে তুই হারিয়ে গেলেও কেউ অত মাথা ঘামাবে না। প্রথম কাকে বলে দিয়েছে? আমাকে। আপুর মুখে এই কথা শোনার সাথে সাথে আমি আপুর থেকে ছিটকে সরে যাই। কি বলছে এসব? বৃষ্টির কারণে কবরস্থানের মাটি ভেজা ছিল। আমার পা আটকে যায়, আমি নড়তেও পারছি না। মিষ্টি আপু হাওয়ায় মিলিয়ে গেল, আর ওই অবয়বটাকেও দেখতে পাচ্ছি না এখন। কিন্তু আমার পা কিসে আটকালো? তখনই দেখতে পাই একজন মহিলা সামনে আগুন নিয়ে যজ্ঞ করছে মনে হয়। আমি কিছুতেই পা আগাতে পারছি না। মহিলাটা আমার দিকে তাকিয়ে বিকট হাসি দিল। আমি চিনতে পারিনি মহিলাটাকে। দূর থেকে মুখ ভালো করে বোঝা যায় না। একটু পরেই মহিলাটা উঠে আমার দিকে এগোতে লাগলো। তখনই খেয়াল করলাম মহিলাটা আর কেউ নয়, ফুপি। আমার চোখের পানি চলে এলো। যে ফুপিকে এত ভালোবাসতাম, মায়ের পরে স্থানটাকে যাকে দিয়েছিলাম, সে এমন করলো। আমার ভাবার যা বলার আর কিছুই নাই। আমি সত্যি আজ বোবা হয়ে গেছি। ফুপি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো, বলতে শুরু করলো, ভালো ভাগ্য তোর, বারবার বেঁচে যাস। এবার তো মেরে ফেলেছিলাম, তাও বেঁচে গেলে। আমার সব কালো জাদুর শক্তি শেষ করে দিল তোর পর। ওর সাথে তোর মিলনের ফলে আমার সব মায়া কেটে গেল। তোর উপর থেকে তুই সুস্থ হয়ে গেলি। এদিকে সময় ঘনিয়ে আসলো, হাতে ছিল একটা পূর্ণিমা। শেট, আজ আজ তোকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। আমি হব পৃথিবীর সব থেকে শক্তিশালী পিশাচ। ওই দেখ। হাত দিয়ে সামনের দিকে ইশারা করলো। আমি আর এক দফা অবাক হলাম। এটা নিলয়, মিষ্টি আপুর বর আর আপুর শাশুড়ি। ফুপি আবারও বলতে শুরু করলো, বুঝিসনি তো কেন পড়া এখানে? আমি মাথা নাড়িয়ে না করলাম। তখন ফুপি বলতে শুরু করলো, ওরাও পিশাচ। আমার চেলাও বলতে পারিস। মিষ্টিকে বলি দিতে ওরাই সাহায্য করেছে। মিষ্টির আত্মা জাদু বলে আটকে রেখেছি, একসাথে তোদের মুক্ত করব বলে। আমার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ল। এমন মা যেন কারো না হয়। ফুপি এবার যা বলল তাতে আমার কলিজা শুকিয়ে গেল। ওকে ধর তোরা। আজ ওর রক্তে গোসল করে আমি সর্বশক্তিমান হব। তোর শুদ্ধ আজ ওখানে আসতে পারবে না। ওকে হাসপাতালে আটকে দিয়েছি। বলেই হা হা করে হাসতে লাগলো। একটা কুড়াল নিয়ে এলো, একদম নতুন, তবে কুড়ালের গায়ে রক্ত লেগে আছে। এটা দিয়েই মিষ্টি আপুকে মেরেছে। তবে আমি আশেপাশে একবার তাকালাম, তখনই আমার পাশে বাতাসের বেগে একটা কথা বাড়ি খেলো। কথাটা হলো, ভয় পাস না বোন, আমি তোকে বাঁচাবো। শুদ্ধ আসবে দেখিস। আমার মতন তোকে মরতে দিব না আমি। আপুর কথা কান থেকে সরতেই নিলয় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ফুপি কুড়াল দিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার দিকে কোপ মারতে নিলেই কোথা থেকে জোরে জোরে কোরআনের আয়াত শুনতে পেলাম, যা শুনে ফুপি সহ সকলের চিৎকার শুরু করলো, বন্ধ করো বলে। শুদ্ধর সাথে একজন ইমাম আসছে, সেই আয়াতগুলো পড়ছেন। শুদ্ধ এসে আমাকে টেনে তুলল। ইমাম সাহেব বললেন, ওই সব কিছু জ্বালিয়ে দাও। শুদ্ধ জ্বালাতে গেলেই নিলয়কে আটকে দিল। আমি দৌড়ে গিয়ে সব কিছু একসাথে করে চোখের আগুনে ফেলে দিলাম, আর ওরা চিৎকার শুরু করলো।
নিলয় আর ওর মা চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। ফুপির কিছু হয়নি। ফুপি হাসছে। ফুপি এসে আমার গলা চেপে ধরোয়। আর তখনই ইমাম সাহেব বলে, ওনার গলায় একটা চেন আছে, ওইটা পরাতে হবে। ফুপির সাথে ধস্তাধস্তি শুরু হয় আমার মুখে রক্ত উঠে যায়। ফুপি আমাকে নিয়ে শূন্যে উঠে পড়ে। তখনই সুযোগ বুঝে ফুপির গলা থেকে চেন টান দিয়ে নিচে ফেলে দিই, আর শুদ্ধ সেটা নিয়ে ওই আগুনে ফেলে দেয়। ফুপির সাথে সাথেই নিচে পড়ে যায়। ছটপট করতে করতে শুধু বলে, আমি ফিরবো, আমি তোকে মেরেই তবে দম নিব। বলতে বলতেই ছাই হয়ে যায় ফুপি। শুদ্ধ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো? ইমাম সাহেব আমাদের সামনে এসে বললেন, ও অনেক খারাপ পিসাদ, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হবে না কেউ। আর এই জায়গাটা ঘেরাওয়া করে এখানে কোরআন খতম করা খুব দরকার। ওর সাথে থাকা সব আত্মা মুক্তি পেয়ে গেছে। বলে উনি চলে যান। আমরা বাড়ি ফিরি। পরের দিন ওখানে কোরআন খতম দেওয়া হয় অনেক হাফেজ জন মিলে। তারপর সন্ধ্যার পর থেকে কেউ আমাদের বাড়ি থেকে বের হয় না, আর না মাঝরাতে। যে কোনো বিপদ হোক ভোরে বের হওয়া হয়, তাও রাতে না। আর ওই কবরস্থানের আশেপাশেও আমাদের পরিবারের কেউ যায় না। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি। আমি শুদ্ধকে পেয়ে সত্যিই খুব লাকি। ও না থাকলে ওই দিন বেঁচে ফিরতে পারতাম না। 7 বছর পর আজ অনেকগুলো দিন পর বাংলাদেশে পা রেখেছি। আমার পাশে আছে আমার ছোট ছেলে শাহরিয়ার সাফিন, সবাই সাফি বলেই ডাকে। ওকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। শুদ্ধর হসপিটালের কাজে 7 বছরের জন্য আমেরিকায় যাওয়া হয়েছিল। আজ ফিরলাম। আজ আকাশ মেঘলা। আমার পাশে সাফিন অনেকক্ষণ ধরে ছটপট করছে সে বাহিরে যাবে। 5 বছরের পিচ্চি আমার কথা কম, বাবার কথা বেশি শোনে, কারণ আমি তাকে দুষ্টুমি করতে না করি। আর শুদ্ধ নতুন নতুন দুষ্টুমি শেখায়। কথা বলতে বলতে বাসার সামনে চলে আসছি। শাশুড়ি আম্মু বাবা এখানে থাকে, আর আমার বাবা মা আমার ভাইয়ের সাথে আমেরিকায় থাকে। বাসার সামনে আসতেই সাফিন খুশি হয়ে গেছে। আম্মু তো সাফিনকে পেয়ে খুশি। আমি শুদ্ধ বাবার সাথে কথা বলতে বলতে ভিতরে গেলাম। সবাই অনেক খুশি। রুমে গেলাম চেঞ্জ করতে। শুদ্ধ ডাকছে, মেহের, মেহের, বলো। সাফিনকে সাবধানে রেখো, ও কিন্তু অনেক দুষ্টুমি করে। বাড়ির পিছনের ওই কবরস্থানে যেন না যায়। সমস্যা নাই। শুদ্ধ চেঞ্জ করতে গেলে আমি চেঞ্জ করে এসে নিচে গেলাম বাবার কাছে। রূপার বিয়ে হয়েছে, ও সংসার করতে ব্যস্ত, কাল আসবে। আর শান্ত ডক্টর হয়ে গেছে এখন, অনেক নামকরা ডক্টর। ও বিয়ে করেনি। ওর কথা বিয়ে ছাড়া থাকা যায় না। ওকে আর কেউ জোর করে নাই। তবে আম্মু অনেক বলেছে, ও শোনেনি, তাই আর বলে না। আমি বাবার সাথে গল্প করছিলাম, তখনই আজান দিল। আম্মু সাফিনকে নিয়ে গেছে বাইরে কাপড় তুলতে। আম্মু আর সাফিন একটু পরেই এলো। সাফিনকে চুপচাপ লাগছিল। আমার ছেলে তো এত চুপচাপ না। তবে সাফিন কথা বলল না আমার সাথে। শুদ্ধর সাথে রুমে যেতে দেখা হলো। শুদ্ধ কোলে নিলে ও মুখ ভার করে রাখলো। তারপর কোল থেকে নেমে রুমে গেল। হঠাৎ ঝড় শুরু হলো বাহিরে। তাড়াতাড়ি দরজা জানালা লাগালাম। আজই আসলাম আর আজই এমন কেন হচ্ছে, ভয় কাজ করছে মনে। হঠাৎ সাফিন চিৎকার করলো। দৌড়ে রুমে গিয়ে দেখি ও নিচে পড়ে আছে। আয়নায় লেখা, কথা দিয়েছিলাম ফিরবো। এটা দেখে আমি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে অনেক ভয়ে থাকি, জানি না কখন কি হয়। আমাদের দেওয়া গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ প্লিজ।